আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নিকষ কালো রাত্রি, চারপাশে ছেয়ে আছে জমাট বাঁধা আধার। অন্তরিক্ষে জমেছে ঘন কালো মেঘ, মাঝে মধ্যে মেঘের ভয়ানক গর্জন শোনা যাচ্ছে। হালকা বিদ্যুৎ চমকানোর আলোয় চারপাশটা মৃদুভাবে আলোকিত হয়ে ওঠে। দূর হতে ভেসে আসে কুকুরের করুণ আর্তনাদ। এমনই এক ঝড়ো পরিবেশে সম্পূর্ণ জনমানবহীন এক ঘন জঙ্গলের পথ ধরে দ্রুত পদে হেঁটে যাচ্ছিল নয়না নামের এক তরুণী। বান্ধবীর জন্মদিনের পার্টি ছিল, সেখান থেকে ফিরতে দেরি হয়েছে এত। সবাই মিলে জোরাজোরি করছিল থেকে যাওয়ার জন্য, তবে কোনো এক অজানা কারণে আর থাকা হলো না তার। মেইন রোড দিয়ে যেতে বেশি সময় লাগবে, জঙ্গলের পথ দিয়ে তাই শর্টকাটে বাড়ি ফেরার জন্য বাড়ি জমালো। জঙ্গলের মধ্যে প্রবেশের পর মনে হতে থাকে পেছনে কেউ তাকে অনুসরণ করছে, এজন্য সে পায়ের গতি বাড়িয়ে দেয়। তবে অন্য দিনের তুলনায় আজ কেমন যেন একটু লাগছে। এটা তো মাত্র 5 মিনিটের পথ। এভাবে বেশ কিছু সময় যাবার পর হঠাৎই পরিবেশটা কেমন ভারী হয়ে আসে। চারপাশে বাতাস বইতে শুরু করে, ঝোড়ো হাওয়া যেন আছড়ে পড়তে লাগলো নয়নার উপরে। এর পরপরই মনে হয় পেছনের বট গাছটা উপড়ে পড়েছে বাতাসের তাণ্ডবে। তখনই পেছন থেকে কেউ নয়নার নাম ধরে জোরে একবার ডাক দেয়। নয়না সাথে সাথেই পেছনে ঘুরে ফিরে তাকায়, তবে কাউকে দেখতে পায় না। শুধু দেখতে পায় পাশে থাকা বট গাছের মগ ডালে একটা কৃষ্ণ বর্ণের বিড়াল বসে আছে। বিড়ালটি আকারে অস্বাভাবিক বড় এবং লম্বা। এই বিড়ালটিকে স্বাভাবিক বিড়াল বলা যায় না। এক দৃষ্টিতে চেয়ে আছে নয়নার দিকে, চোখটা জলজল করছে, যেন গোটা একটা আগ্নেয়গিরির গোলা। মুখ দিয়ে তার রক্ত ন্যায় লাল তরল জাতীয় কিছু বেয়ে বেয়ে পড়ছে। হিংস্র সরু দাঁত দুটি ইতিমধ্যে বেরিয়ে এসেছে তার। এত রাতে এমন দৃশ্য দেখে ভয়ে নয়নার অন্তরাত্মা কেঁপে ওঠে। শির দ্বারাবে শীতল স্রোত নেমে যায় তার। কোনো মতে নিজেকে সামলে নিয়ে দৌড়াতে আরম্ভ করে, তবে পথ যে তার শেষই হতে চাইছে না। মনে হয় একই জায়গায় বারবার চরকির মতো ঘুরছে। সামনে দৌড়াতে থাকে সে, যে করেই হোক তাকে জীবন বাঁচাতে হবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎই কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যায় নয়না। পড়ে গিয়ে তার পা মচকে যায়। তার সর্বোচ্চ শক্তি দিয়ে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, তবে বরাবরের ন্যায় সে ব্যর্থ হয়। হঠাৎই শুনতে পায় পাশ থেকে কিছু হাড় চিবানোর আওয়াজ আর ফিসফিসালো কিছু অদ্ভুত ভাষার শব্দ। আজ মেয়েটার নিজেকে বড্ড বেশি অসহায় মনে হচ্ছে। কেন ওদের কথায় বাড়ি থেকে গেল না কেন? কিন্তু সে তো থাকতেই চেয়েছিল। তবে অজানা আকর্ষণে এসেছে, যেন কোনো দৈব শক্তি তাকে এখান অবধি টেনে হিচড়ে নিয়ে এসেছে। এসব ভাবতে ভাবতেই মাথাটা তুলে সামনের দিকে যেই যাবে, অমনি থমকে যায় সে। ভয়াবহ রকমের দেখতে একটি কালো কুচকুচে রঙের অবয়ব দাঁড়িয়ে আছে তার সামনে। চোখের মনির জায়গায় অগ্নিশিখা জ্বলজ্বল করছে। মেয়েটি চোখ তুলে তাকাতেই ওকে দেখে বিশ্রীভাবে হাসতে থাকে অবয়বটা। এটা দেখে মেয়েটির হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে পড়ার উপক্রম হয়ে পড়ে। ভয়ে চিৎকার করে পেছনে পেছাতে থাকে নয়না। ওর ভয়ার্ত মুখশ্রী দেখে সামনে থাকা অবয়বটি তার চেয়ে গগন কাঁপানো এক হাসি দেয়। নয়না থরথর করে কেঁপে ওঠে এতে। এবার সে বেশ অনুনয়ের সহিত আকুতি ভরা কণ্ঠে বলল, কে আপনি? ছেড়ে দিন আমায়। আমার জানা মতে কারো ক্ষতি করিনি কখনো। তাহলে? ওর কথায় অবয়বটি আরো বিশ্রীভাবে হেসে ওঠে। এবার ওর কাছে এগোতে লাগলো। নয়না পেছাতে লাগলো। পেছাতে পেছাতে একটি বাবলা গাছের সাথে ওর পিঠ ঠেকে যায়। কাঁটাযুক্ত বাবলা হাওয়ায় সবগুলো কাঁটা ওর পিঠে ফুটে যায়। ফলে উক্ত স্থান থেকে অনবরত রক্ত গড়িয়ে পড়ে। সহ্য করতে না পেরে নয়না চিৎকার করে আর্তনাদ করতে থাকে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কে শুনবে ওর এমন করুণ আর্তনাদ? আর কেই বা বাঁচাবে ওকে? ওর চিৎকার কারো কান অবধিও পৌঁছাবে না। উক্ত অবয়বটি ওর কাছে এসে ওর গলা চেপে ধরে, ফলে মেয়েটা গোঙাতে থাকে।
এরপর বড় বড় নখের আঁচড় বসিয়ে দেয় নয়নার গালে, মুখে, গলাতে। বেশ ধারালো নখের আঁচড় হওয়ায় রক্ত বেয়ে বেয়ে পড়তে থাকে। প্রচণ্ড ব্যথার কারণে মেয়েটা চিৎকার করে ওঠে। এইবার অবয়বটার ঘাড় মটকিয়ে একটানে ছিঁড়ে ফেলে ওর গলা। মৃত্যুর পূর্বে মেয়েটা গগন কাঁপানো চিৎকার দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ওর মাথাটা, গলা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে থাকে। অযত্নে অবহেলায় মাটিতেই পড়ে রইল নিষ্পাপ মেয়েটার নিথর নিষ্প্রাণ দেহখানা। এই দৃশ্য দেখে বিশ্রীভাবে হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যায় অবয়বটা। পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে গতরাতের ঘটনাটা। সমস্ত টিভি চ্যানেলে দেখানো হচ্ছে এই নিউজ। জঙ্গলের পথ দিয়ে কিছু সংখ্যক মানুষ যাওয়ার সময় এক মেয়ের লাশ জঙ্গলের ধারে পচা ডোবায় পড়ে আছে। তার মাথাটা দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, মাথাটা পড়ে রয়েছে পচা নোংরা নর্দমায়। কি বিভৎস দেখতে সেই লাশ! কয়েকজন তো এমন দৃশ্য দেখে ভয়ে জ্ঞান হারিয়েছে, আর বাকিরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করে। বেশ কিছুক্ষণের মাঝেই উক্ত স্থানে পুলিশ এসে হাজির হয়। ইতোমধ্যে তারা লাশটার ময়না তদন্ত করতে শুরু করে দিয়েছে, কিন্তু ফলাফল শূন্যই। তারা কোনো ধরনের কোনো ক্লু পায় না। তবে কে মারল মেয়েটাকে এমন নৃশংসভাবে? এটা কি আদৌ কোনো মানুষের দ্বারা সম্ভব? ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে ড্রয়িং রুমে এসে এমন নিউজ দেখে থমকে যায় আনায়শা। ঘুমে ঢুলতে ধরতে হলেও হুট করে চোখের সামনে এমন বিশ্রী নৃশংসভাবে খুনের দৃশ্য চলে আসায় চোখ বড় বড় হয়ে যায় আনায়শার। কিছুক্ষণ পর ব্যাপারটা বোধগম্য হতেই জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে সে। আনায়শা একটু দুর্বল প্রকৃতির হওয়ায় ছোটবেলা থেকে এসব সহ্য করতে পারে না, এজন্য ভয়ে সেন্সলেস হয়ে গেছে। আচমকা মেয়ের এমন চিৎকারে দ্রুত সোফা থেকে উঠে আনায়শার কাছে চলে এলো আশরাফ চৌধুরী। তার প্রতিদিনের অভ্যাস সকালে উঠে নিউজ দেখা, আজও তার ব্যতিক্রম হয়নি। ইতোমধ্যে রান্নাঘর হতে ছুটে চলে এসেছে লাবিবা রহমান ওরফে আনায়শার মা। মেয়েকে এভাবে সেন্সলেস হয়ে পড়ে থাকতে দেখে তিনি বিচলিত হয়ে বললেন, কি হয়েছে আমার মেয়ের? ও এমন চিৎকার করে সেন্সলেস হয়ে গেল কিভাবে? আমি টিভিতে নিউজ দেখছিলাম একটা মেয়ের নৃশংস মৃত্যুর, তাই দেখেই হয়তো সেন্সলেস হয়ে পড়েছে। দ্রুত ডক্টরকে ফোন করো। এটা তো ওর ফোবিয়া, এ কারণে ওর মৃত। বাকিটা আর বলতে পারলেন না। আঁচলে মুখ গুজে কেঁদে ওঠেন তিনি। বেঁচে থাকতে তার একমাত্র মেয়ের কিছু হতে দিবেন না তিনি। লাবিবা রহমানের কথা মতোই তাদের ফ্যামিলি ডক্টরকে কল দেন আশরাফ চৌধুরী। এখন বিছানায় শুয়ে আছে আনায়শা। ডক্টর এসে ঘুমের ওষুধ দিয়ে গেছে। অতিরিক্ত ভয় পাওয়ার কারণে সেন্সলেস হয়ে গেছে মেয়েটা। জ্ঞান ফিরতে বেশ সময় লাগবে, হয়তো রাতও হয়ে যেতে পারে। চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে আনায়শা। এমনিতেই তাদের একমাত্র আদরের মেয়েকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই, তার উপর এখন তাদের মস্তিষ্কে পাহাড় সম দুশ্চিন্তা জমেছে। কানের কাছে হঠাৎ পুরুষালী কণ্ঠে কারো ফিসফিসালো আওয়াজ পেতেই ঘুম ভেঙে যায় আনায়শার। এদিক ওদিক চোখ বুলিয়ে কাউকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায় সে। আচমকা সামনে চাইতেই চমকে ওঠে আনায়শা। রাত প্রায় শেষ প্রহরে এসে ঠেকেছে। এমন সময় হঠাৎ কানের কাছে পুরুষালী কণ্ঠ কারো ফিসফিসালো আওয়াজে ঘুম ভেঙে যায় আনায়শার। আড়মোড়া ভেঙে তাই চোখ ডলতে ডলতে উঠে বসে আনায়শা। ঘুম ঘুম চোখে চেয়ে পুরো কক্ষে একবার চোখ বুলিয়ে কাউকেই নজরে আসে না তার। এই ভেবে যখনই স্বস্তি নিয়ে আবার ঘুমাতে যাবে, তখনই মনে হয় কক্ষের মাঝ থেকে কোনো কিছু একটা ছুটে চলে যায়। ডিম লাইটের মৃদু আলোয় অতটাও স্পষ্ট বোঝা যায় না। এতে কিছুটা ভরকে যায় আনায়শা। ভালোভাবে আরেকবার পরখ করার পরও যখন কিছুই নজরে পড়েনি, তখন নিজেরই ভ্রম ভেবে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নিতেই হঠাৎ জোরে কোনো কিছু পড়ার আওয়াজ হয়। ধড়পড়িয়ে উঠে শব্দের উৎস খুঁজতেই দেখতে পায় বাতাসের কারণে জানালায় জোরে জোরে বাড়ি খাচ্ছে। ইতোমধ্যে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইতে শুরু করে দিয়েছে। দূর হতে ক্ষীণ গুড়গুড় মেঘের গর্জন শোনা যায়। মাঝে মধ্যে বিজলি চমকাচ্ছে। কক্ষের মাঝে ইতোমধ্যে শীতল হাওয়া বইতে শুরু করেছে। সেই সাথে মেঝেতে বালুকণারাও এসে জায়গা দখল করে নিয়েছে। বিছানা ছেড়ে জানালা বন্ধের জন্য উদ্যত হয় আনায়শা। হাত বাড়িয়ে জানালা বন্ধ করতে নিলে বিজলি চমকানো আলোয় স্বচ্ছ কাচের জানালায় এক অবয়বের প্রতিচ্ছবি ভেসে ওঠে।
তবে তার মুখায়ব বোঝা যায় না, ফলে কিছুটা ভয় পেয়ে যায় আনায়সা। এত রাতে তো এখানে কারোর আসা সম্ভব নয়, তাও এই দোতলা দালান বাড়িতে। ওখানে তো কোনো মই বা সানসেটও নেই। তবে কেউ এলো কিভাবে এখানে? বেশ কিছু ভাবতে পারে না আনায়সা। চোখ বন্ধ করে দোয়া দুরুদ পড়তে পড়তে হাত বাড়িয়ে দ্রুত জানালা বন্ধ করে দেয়। বুকে হাত দিয়ে হাঁপড়ের ন্যায় শ্বাস নেয় আনায়সা। এখনো বুক কাঁপছে, তেষ্টায় ওর গলা শুকিয়ে যাচ্ছে, একদম কাঠ হয়ে গেছে। কি হচ্ছে এসব? কই, এর আগে তো কখনো এসবের সম্মুখীন হতে হয়নি তাকে। বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসে পানি ঢেলে নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে গলায় পানি ঢেলে নেয় আনায়সা। পরপর 2 গ্লাস পানি খাওয়ার পর ওর তেষ্টা ভাব খানিকটা মেলায়। সবকিছুকে মনের ভুল ভেবে ঘুমানোর প্রস্তুতি নিতে চলে যায় সে। কিন্তু সারা রাত এপাশ ওপাশ করেও আর 2 চোখের পাতা এক করতে পারে না আনায়সা। পুরো শহর জুড়ে এখন আতঙ্কের ছায়া নেমে এসেছে। সেদিনের পর থেকে আরো অনেক মানুষ নিখোঁজ হয়েছে ওই জঙ্গলে। সেদিন তো অন্তত মেয়েটার বিভৎস লাশ পাওয়া গিয়েছিল, কিন্তু কদিনে যারা নিখোঁজ হয়েছে তাদেরকে আর পাওয়া যায়নি কোথাও। এমনকি তাদের কোনো চিহ্নটুকুও পাওয়া যায়নি এই অবধি। এ নিয়ে ইতিমধ্যে বেশ শোরগোল পড়ে গেছে। কেউ কেউ তো বলছে এগুলো সব ভূতের কাণ্ড, তবে পুলিশরা তা ভিত্তিহীন মনে করছেন। তারা অনেক চেষ্টা করছেন রহস্য উদ্ঘাটন করতে, তবে কোনো কুলকিনারা হদিস পাচ্ছেন না। সব কেমন যেন ধোঁয়াশা মনে হচ্ছে। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নেয় আনায়সা। আজকে তার ভার্সিটি যেতে হবে, ইম্পর্টেন্ট ক্লাস আছে তাই। সব উদ্ভট মাথা চিন্তা থেকে ঝেড়ে ফেলে নিচে ডাইনিং রুমে চলে আসে নাস্তা করার উদ্দেশ্যে। লাবিবা রহমান খাবারগুলো প্লেটে বাড়ছিলেন। এমন সময় আনায়সাকে দেখে মিষ্টি হেসে বললেন, এসেছো মাই চাইল্ড, এখন কেমন বোধ করছো? এখন অনেকটাই বেটার। আচ্ছা তাড়াতাড়ি খেতে দাও তো মাম্মি, ভার্সিটিতে যাব আজ, লেট হয়ে যাচ্ছে তো। তারা দেখিয়ে চেয়ার টেনে বসে ঘড়ি দেখতে দেখতে কথাগুলো বলল আনায়সা। মেয়েকে এই মুহূর্তে সুস্থ ও শান্ত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। তার যে বড্ড চিন্তা হয় তার মেয়েকে নিয়ে। একমাত্র আদরের মেয়েকে তিনি হারাতে চান না কোনোভাবেই। ইতিমধ্যে ডাইনিং রুমে চলে এলেন আশরাফ চৌধুরী। বাবাকে দেখে আনায়সা আলতো হেসে বলল, গুড মর্নিং পাপা, কেমন আছো? ওই মাই লিটল প্রিন্সেস, আই এম ফাইন। তুমি এখন কেমন বোধ করছো? বেটার। দ্রুত খাওয়া শেষ করে বাবা মাকে বিদায় জানিয়ে প্রাইভেট কারে চড়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয় আনায়সা। ভার্সিটিতে গিয়ে ক্লাসরুমে প্রবেশ করতেই আনায়সাকে ঘিরে ফেলে ওর বন্ধু মহল। আনায়সাকে দেখতেই ওর বেস্ট ফ্রেন্ড মাইশা জিজ্ঞেস করে বসে, কিরে কই ছিলি? কাল না তোর আসার কথা ছিল? গতকালের কথা মনে পড়তেই মুখটা গম্ভীর হয়ে যায় আনায়সার। অজানা ভয় গ্রাস করে ফেলে ওকে। চোখের সামনে বারবার ওই মেয়েটার বিভৎস লাশ ভেসে আসে। আনায়সাকে চুপ থাকতে দেখে মাইশা পুনরায় বলল, চুপ করে আছিস যে, কোনো কথা বলছিস না কেন? মাইশার কথা শুনে ঘর থেকে বেরিয়ে আসে আনায়সা। মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে আমতা আমতা করে বলে, কই কিছু না তো, এমনি মানে একটু অসুস্থ ছিলাম তো তাই আসতে পারিনি। কি হয়েছে বলতো? তোর চোখ মুখ এমন কেন দেখাচ্ছে? ভয়টার পাসনি তো? আরে না, কিছু হয়নি। কথা বলতে বলতে বেঞ্চে বসে পড়ে আনায়সা। পাশ ফিরতেই দেখে নিশিতা মন খারাপ করে বসে আছে। সবসময় হাসি খুশি থাকা মেয়েটাকে আজ এমন গোমরা মুখ দেখে বেশ চিন্তিত সুরে আনায়সা বলে, তোর আবার কি হলো নিশু? তুই কিছু জানিস না? নিশিতার কথায় না সূচক মাথা নাড়ায় আনায়সা। নিশিতার চোখে অশ্রুকণারা টলমল করছে। মন এমনিতেই বিষণ্ণ, তার উপর নিজের সবচেয়ে কাছের বান্ধবীকে দেখে আর সামলাতে পারেনি নিশিতা। ফলস্বরূপ কান্নায় ভেঙে পড়ে সে। ওকে এভাবে হাউমাউ করে কাঁদতে দেখে চিন্তার ভাঁজ পড়ে যায় আনায়সার ললাটে। মাইশার দিকে চেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ওর? ওইভাবে কাছে কেন? আরে ওর চাচাতো বোন সেদিন ওর বান্ধবীর বাসা থেকে জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছিল, আর তারপরেই। বাকিটুকু আর বলতে পারে না মাইশা। চোখে মুখে তার ভয়ের স্পষ্ট ছাপ। এদিকে আনায়সা উৎসুক হয়ে চেয়ে আছে মাইশার দিকে। তারপর? তুই কোনো নিউজ দেখিসনি আনু? কি ভয়ঙ্কর ভাবেই না মৃত্যুটা হলো আয়না আপুর। নিউজের কথা শুনতেই মুখটা ঢেকে যায় মেঘে আনায়সার। ওর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না এখন।
কল্পনায় বীভৎস মৃত লাশটার চেহারা ভেসে ওঠে। ও কিছু ভাবতে পারে না আর, চোখ বন্ধ করে তাই দুহাত দিয়ে মাথা চেপে ধরে আনাইশা। আনাইশাকে এমন করতে দেখে মাইশা বিচলিত হয়ে বলল, কি হয়েছে তোর? এমন করছিস কেন? কোনো সমস্যা হচ্ছে কি? না, ঠিক আছি আমি। আর আমি ওই নিউজটাও দেখে নিয়েছিলাম, কিন্তু ওটা যে নয়না আপু ছিল আমি সেটা বুঝতে পারিনি। কিভাবে বুঝবি বল? যেভাবে মুখটা থ্যাতলানো ছিল আমিও তো চিনতে পারিনি। মিশু না বললে তো জানতামই না। প্রসঙ্গ পাল্টাতে আনাইশা চট করে বলে উঠল, আচ্ছা মিলি কোথায়? দেখছি না যে ওকে। ও তো 2-3 দিন যাবৎ নিখোঁজ। মানে? যা শুনছিস ঠিকই। মাইশার থেকে উক্ত কথাগুলো শুনতেই মাথায় হাত দিয়ে বসে থাকে আনাইশা। কি হচ্ছে তাদের সাথে এসব? একে একে সব আপন মানুষগুলো কোথায় হারিয়ে যাচ্ছে তা ভেবে পায় না আনাইশা। গোধূলি লগ্ন পেরিয়ে ধরনের বুকে নেমে এসেছে সন্ধ্যের আধার। আজ যেন খুব দ্রুতই আধার ঘনিয়ে এসেছে। আকাশ এখন ঘন কালো মেঘে ছেয়ে আছে, যেন খানিক বাদেই টুপ করে বৃষ্টি ঝরবে ধরনের বুকে। দূর অন্তরিক্ষ হতে মেঘেদের গর্জন ভেসে আসছে, সেই সাথে তাল মিলিয়ে মাতাল করা হাওয়া বইছে। প্রাইভেট পড়া শেষ করে মাইশার সাথে গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আনাইশা। আজকের এই পরিবেশটা বড্ড মানানসই, হাঁটতে হাঁটতেই উপভোগ করা যাবে বেশ। গাড়িতে গেলে হয়তো এতটা উপভোগ্য হবে না, এজন্য আজ আর গাড়ি চড়ে বাসায় ফিরবে না। ফোন করে তাই বলে দেয় গাড়ি যেন না আসে। মাইশার সাথে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরবে সে, যদিও এতে আপত্তি জানান লাবিবা রহমান, তবে বারণ করা সত্ত্বেও তা আমলে নেয় না আনাইশা। তাদের গল্পের এক পর্যায়ে মাইশা এক অন্ধকার গলির মুখে হাজির হয়। আনাইশা হতে বিদায় জানিয়ে সে অন্ধকার গলির মাঝে মিলিয়ে যায় যেন। যদিও যাওয়ার পূর্বে বলেছি তো আজ রাতটা তাদের বাসায় থাকতে, তবে আনাইশা মাইশার কথায় পাত্তা দেয় না। মাইশার বাসা হতে আনাইশার বাসা মাত্র 10 মিনিটের পথ। এটুকু পথ সে একাই যেতে পারবে। মাইশা যাওয়ার পর নিঃসঙ্গ হয়ে পড়ে আনাইশা। সময়ের ব্যবধানে রাস্তায় 2-1 জনের আনাগোনা নজরে পড়ছে। গা ছমছমে একেবারে নিস্তব্ধ এক পরিবেশ, তবে সেসবে পাত্তা দেয় না সে। একা একাই নিজের খেয়াল মতো হাঁটতে শুরু করে আনাইশা। হঠাৎ পেছনে কার উপস্থিতি টের পেতেই ফিরে দেখে, তবে নজরে পড়ে না কেউ। এতে আনাইশা ভরকে গিয়ে হাঁটার গতি বাড়িয়ে দেয়। এরই মাঝে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ছাতাটাও আনা হয়নি, যদিও মাইশা বারবার বলেছিল ছাতা নিয়ে যেতে, কিন্তু গায়ে মাখায়নি আনাইশা। এখন সে কি করবে ভেবে পাচ্ছে না, কোথায় আশ্রয় নিবে তাও ঠাউর করে উঠতে পারল না। এমন সময় পাশ হতে কেউ ছাতা ধরে আনাইশার মাথায় ধরে, ফলে আনাইশা চমকে তাকায় সেদিকে। কালো রঙের হুডি পরিহিত এক যুবক, উচ্চতায় 6 ফুটেরও বেশি বোধ হয়, তবে আধারের জন্য তার মুখায়ব স্পষ্ট না। আগন্তুকের দিকে কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে তাকায় আনাইশা, মনে মনে আওড়ায়, এ সময় হুডি পরে কোন পাগলে? আর তাছাড়া এই লোক তো দেখি টাওয়ারের উচ্চতাকেও হার মানাবে। আচ্ছা, এই লোক কি জিনের বাদশা নাকি? মনে এমন উদ্ভট ভাবনা আসতেই চমকে ওঠে আনাইশা। ফলে মনের কোণে কিছুটা আতঙ্ক নিয়ে কিছু বলার পূর্বে ব্যক্তিটি প্রশ্ন ছুড়ে দেয় আনাইশার উদ্দেশ্যে, এই যে ম্যাডাম, এই সন্ধ্যাবেলায় বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এখনকার দিনকাল তো ভালো নয়, এইভাবে কেউ বাইরে বের হয়? নিজের মনোভাবকে নিজের মাঝেই দমিয়ে রেখে আনাইশা বলল, প্রাইভেট পড়ে বাসায় যাচ্ছিলাম, পথিমধ্যেই যে এমন বৃষ্টির কবলে পড়তে হবে বুঝতেই পারিনি। তো বাসা কোথায় আপনার? এই তো সামনেই। আপনার? ওই কোথাও একটা হবে হয়তো। যাক, বাদ দিন এসব। আনাইশা বুঝে ওঠার পূর্বেই ছেলেটা এই প্রশ্নের জবাব খুব শুকনোভাবে এড়িয়ে যায়। প্রসঙ্গ পাল্টাতে তাই চট করে বলে বসে, তো এই ভোর সন্ধ্যেবেলায় আবার কিসের প্রাইভেট? ম্যাথ টিচারের কাছে প্রাইভেট ছিল। আনাইশার কথা বাড়ায় না, ও ওর মতো হাঁটতে থাকে। কয়েক মুহূর্ত নীরবতার পর ছেলেটা নিচে থেকে আবার বলে ওঠে, আপনি মেবি কম কথা বলেন। আমি কথা বলে কি আপনাকে বিরক্ত করছি? না, সমস্যা নেই। এভাবে অপরিচিত একটা ব্যক্তির সাথে কথা বলতে যদিও বেশ অস্বস্তি হচ্ছে আনাইশার, তবুও সৌজন্য রক্ষার্থে তা বুঝতে দেয় না সে। হাজার হোক বৃষ্টির কবল থেকে যে মানুষটা তাকে রক্ষা করেছে তার সাথে মিসবিহেভ করাটা কাম্য নয়। তো নাম কি আপনার? আনায়েশা আমার নাম। আপনার? মেহরাব। আনাইশা মুচকি হাসে।
প্রতিমধ্যে কারোর সাথে কথা বলে না আর। হাঁটতে হাঁটতে এভাবে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর নিজের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায় আনাইশা। আমি আমার বাসার সামনে চলে এসেছি। আমার সাথে এভাবে এতটা পথ আসার জন্য আর আমায় হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত বলে আমি মনে করি। আর পৃথিবীটা গোলাকার, তাই আমাদের হয়তো আবারও দেখা হতে পারে। তবে এই শ্রাবণ সন্ধ্যার বৃষ্টিতে আর বের হবেন না কখনো। এই বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বর আসবে। বিনিময়ে আনাইশা মুচকি হাসে শুধু। মেহরাব হতে বিদায় জানিয়ে আনাইশা তার বাড়িতে চলে যায়। মেহরাব অপলক চেয়ে রয় আনাইশার যাওয়ার পানে। অধরের কোণে তার মুচকি হাসির রেখা স্পষ্ট। তবে কিছু একটা ভেবে সে আর এক মুহূর্ত অতিবাহিত না করে তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করে। যেন জমাট বাঁধা আধারে কোথাও মিলিয়ে যায় মেহরাব। বাসায় ফিরতেই আনাইশাকে একগাদা প্রশ্ন ছুড়ে দেয় লাবিবা রহমান। বোঝাই যাচ্ছে বেশ চটে আছেন তিনি। এতক্ষণ কোথায় ছিলে তুমি? এত সময় লাগে আসতে? ফোন করে গাড়ি পাঠাতে নিষেধ করলে কেন? যদি পথে কোনো বিপদ হতো কে দেখতো তোমায়, তাও ওই বৃষ্টির মধ্যে? মাম্মি এই দেখো, আমি একদম সুস্থ আছি। নো টেনশন, ডু ফুর্তি। তুমি শুধু শুধুই টেনশন করো। এত টেনশনে কি আছে বলো? যদি কিছু হয়ে যেত তখন কে দেখতো তোমায়? বড্ড বেশি সাহস হয়ে গেছে তাই না তোমার? মাম্মি তুমি না সবসময় নেগেটিভই কথা বলো। আমার তো কিছু হয়নি। মেয়ের কথা শুনে তিনি চোখ রাঙিয়ে চলে যান। একমাত্র মেয়ে বিধায় তেমন একটা শাসনও করেন না তিনি। আনাইশা হাসতে হাসতে নিজের কক্ষে চলে যায়। আজ বড্ড ক্লান্ত লাগছে তার। ফ্রেশ হয়ে খানিক বাদেই নিচে নেমে আসে সে। মাম্মি ক্ষুধা লেগেছে, খেতে দাও। চেয়ার টেনে চুপচাপ খাবার খাওয়ার জন্য মনোনিবেশ করে আনাইশা। দ্রুত খেয়ে নিজের বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে পাড়ি জমায় আনাইশা। ঘড়িতে রাত 2টা বাজে 38 মিনিট। বাহিরে শো শো করে বাতাস বইছে, সাথে টিপ টিপ বৃষ্টি পড়ছে। আজও তাড়াহুড়ো করে জানালাটা বন্ধ করতে ভুলে গেছে আনাইশা। এমন সময় আনাইশার কক্ষে প্রবেশ করে এক অবয়ব। ডিম লাইটের আলোয় তার অবয়ব বোঝা গেলেও তার চেহারা সুস্পষ্ট নয়। হাঁটু মুড়ে আনাইশার পাশে বসে পড়ে অবয়বটা। আনাইশার দিকে গভীর দৃষ্টিতে চেয়ে থাকে, যেন কিছু একটা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে সে। এভাবে বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর গালে কারো স্পর্শ অনুভব করতেই ঘুম ভেঙে যায় আনাইশার। ফলে ধরফরিয়ে ওঠে সে। বিছানা ছেড়ে নেমে এদিক ওদিক পরখ করে, তবে কক্ষে কারো উপস্থিতি অনুভব করতে পারলেও আশেপাশে কাউকে দেখতে পায় না আর। গত রাতের মতো এবারও বেশ ঘাবড়ে যায় আনাইশা। যখনই আনাইশা কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে যাবে, তখনই কিছু কথা তার কর্ণকুহরে এসে ঠেকে। এভাবে চুল ছেড়ে দিয়ে সন্ধ্যার পর আর বাইরে বের হবে না। বিশেষ করে এই শ্রাবণের সন্ধ্যার বৃষ্টিতে তো নাই, কারণ আমি তোমার প্রেমে পড়েছিলাম শ্রাবণের কোনো এক বর্ষণমুখর সন্ধ্যায়। তোমায় ওই ঘন কালো ভেজা চুলে মুখে মিষ্টি হাসি নিয়ে ভিজতে দেখে। আর আবার আজও দেখলাম, যা আমার স্মৃতিতে গেঁথে থাকবে আমরণ। এসব কথা শুনে কিছুই বোধগম্য হয় না আনাইশার। আশেপাশে সূক্ষ্ম দৃষ্টি প্রয়োগ করলেও ফলাফল ওই শূন্যই। সে কাউকেই দেখতে পায় না। আনাইশার মনে এবার বেশ ভয় জেঁকে বসে। জোরে চিৎকার দিয়ে করারও উপায় নেই, কেননা তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না এই মুহূর্তে। তখনই তার পেছনে কারো উপস্থিতি টের পায়। পেছনে ফিরে বরাবর নয় কাউকেই নজরে পড়ে না তার। তখন আবারও সেই শব্দগুলো বারবার প্রতিধ্বনি হতে থাকে। এতে অনেক বেশি ঘাবড়ে যায় আনাইশা। এবার আর সে নিজেকে সামলে রাখতে পারে না। মূর্ছা যাওয়ার পূর্বে শুধু অবয়বটার বলা শেষ কথাগুলো বারবার প্রতিধ্বনি হতে থাকে চারপাশে। সেই সাথে ঝাপসা চোখে অবয়বটির মুখশ্রী দেখতে পায় আনাইশা। পড়ে যেতে নিলেই দ্রুত এসে ধরে ফেলে অবয়বটা। মুখে তার বিষণ্ণতার ছাপ। আনাইশা ওভাবেই অবয়বটির বুকে ঢলে পড়ে। সকাল 8টা বেজে 56 মিনিট। পিট পিট করে আখি জোড়া মেলে তাকায় আনাইশা। গায়ে হালকা জ্বর, মাথাটা বেশ ঝিমঝিম করছে তার। গত রাতের কথা মনে করার চেষ্টা করতেই আবছা আবছা মনে পড়ে, তবে সব মনে পড়ে না। ফলে মাথায় দুহাত ঠেকিয়ে থাকে আনাইশা। এমন সময় ফোন বেজে ওঠায় ধ্যান ভাঙে আনাইশার। মাইশা ফোন দিয়েছে। দ্রুত কলটা রিসিভ করতে অপর পাশ হতে ভেসে আসে। কিরে আনু, কি খবর তোর? বাসায় গিয়ে ফোন দেওয়ার প্রয়োজন বোধ করলি না?
গতকাল বৃষ্টিতে ভেজার কারণে হালকা জ্বর এসেছে, সাথে মাথাটাও ব্যথা করছে বেশ। বাসায় এসে এত টায়ার্ড লাগছিল যে তোকে ফোন দেওয়ার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম আমি। কি, তোর জ্বর এসেছে? তোর ফোন কালকে অফ ছিল বিধায় আন্টিকে ফোন দিয়েছিলাম তোর অবস্থা জানার জন্য। কই, আন্টি তো বলেনি কিছু। মাম্মি কিভাবে বলবে? মাম্মি কি জানে নাকি? তোর জ্বর এসেছে আর আন্টি জানে না? আমি বলিনি তাই জানে না। থাক, তুই আবার বলতে চাস না তো। মাম্মি শুধু শুধুই টেনশন করবে, তাই কালকে রাগ করেছিল আমার উপর। আর শোন, আমার এমন আহামরি কিছুই হয়নি, ঠিক হয়ে যাবে। তোকে রাগ করাই উচিত। কাল কি দরকার ছিল হেঁটে যাওয়ার? গাড়িতে গেলে কি হতো? তাহলে বৃষ্টিতেও ভিজতিস না আর এমন জ্বরও আসতো না। উফ, এই এক কথা কাল থেকে শুনতে শুনতে এখন আর ভালো লাগছে না আমার। ভালো লাগবে না তো এখন? ভালো কথা বললে কার ভালো লাগে? আচ্ছা শোন, ভার্সিটি কি যেতে পারবি? এই অবস্থায় গায়ে জ্বর নিয়ে ভার্সিটিতে কে যাবে? ও, তার মানে যাবি না? না। কেন? আজকে কি এমন যে ভার্সিটিতে যেতে হবে? কিছুই না, এমনি জিজ্ঞেস করলাম। ভার্সিটি গেলে দেখা হতো। আচ্ছা সমস্যা নেই, আমি আসছি তোকে দেখতে। আচ্ছা আয়। এতটুকু বলেই ফোনটা বেডসাইড টেবিলের উপর রেখে আনাইশা চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নেমে দ্রুত নাস্তা সেরে আবার নিজের কক্ষে চলে যায় আনাইশা। এরই মাঝে মাইশা চলে আসে আনাইশাদের বাসায়। কলিং বেল বাজতেই দরজা খুলে দেন লাবিবা রহমান। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো, তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি আনাইশা কোথায়? ওর ঘরে আছে। আনাইশার কক্ষের সামনে এসে দরজা নক করতেই তা খুলে যায়। দেখতে পাওয়া যায় আনাইশা কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। মাইশা ধীর পায়ে এগিয়ে যায় ওর কাছে। গায়ে এখনো মৃদু জ্বর আনাইশার। আনু, এসেছিস তুই? এখন কেমন লাগছে? এই তো আগের চাইতে একটু ভালো। আচ্ছা শোন না, তোকে কিছু বলার আছে আমার, মন দিয়ে শুনবি কেমন? আনাইশার কথায় মাথা নেড়ে সায় জানায় মাইশা। আচ্ছা, মিলিকে কি খুঁজে পাওয়া গেছে? মাইশা দীর্ঘ শ্বাস ছেড়ে বেশ খানিক সময় নিয়ে বলে, তবে ওর বাসার ব্যাক সাইডে যেখানে মানুষের আনাগোনা কম সেখানে ওর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। মনে হয় শক্ত কিছু দিয়ে খুব জোরে আঘাত করে মারা হয়েছে। কি হচ্ছে এসব? সেইটাই তো বুঝতে পারছি না। আর নিশিতা? ওর বাসায় আছে, কিন্তু কয়েকদিন যাবৎ বেশ মনমরা হয়ে আছে। প্রথমে নয়না আপু, তারপর মিলি। সব মিলিয়ে নিশিতা অনেক ভেঙে পড়েছে। তোর সাথে এমন ঘটেছে? মানে কোনো অবয়ব না কারো ছায়া? এইসব কিছু কি টের পেয়েছিস? কই না তো, আমি এসব কিছুই দেখিনি। সত্যি করে বল মাইশা, আমার এসব জানা ভীষণ জরুরি, তা না হলে আমি কিছুই করতে পারবো না। তুই আবার কি করবি? আর আমি সত্যিই বলছি, আমার সাথে এসব কোনো ঘটনা ঘটেনি। আর তুই কি ওলটপালট বকছিস? তুই তো এমন ছিলি না আনু। কি হয়েছে বলতো? কাল একা আসতে যে তুই কি ভয় টয় পেয়েছিস? আনাইশা কিছু বলতে যেও বলে না। ও চাচ্ছিল ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে দিতে, তবে ভেতর থেকে কোনো কিছু একটা বাধা দিচ্ছে তাকে, ফলে বলতে যেও পারছে না। হঠাৎই পেছনে কিছু একটার উপস্থিতি টের পায় আনাইশা। বরাবরের ন্যায় এবারও কারো দেখা পায় না সে। আনাইশাকে এমন করতে দেখে মাইশা বলল, কিরে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? এবারও কিছু বলে না আনাইশা। মুখে জোরপূর্বক হাসির রেখা টানার বৃথা চেষ্টা করে সে। কি হলো, কিছু বলছিস না যে? কই কিছু না তো। তোকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না। চল বাইরে থেকে ঘুরে আসি কোথাও। কোথায় যাব? পার্ক থেকে ঘুরে আসি, এতে তোর মন শরীর দুইটাই রিফ্রেশ হবে। আচ্ছা তবে যাওয়া যাক। রেডি হয়ে ওরা বেরিয়ে পড়ে। গাড়ি এসে থামে একটা পার্কের সামনে। পার্কের পরিবেশটা বেশ মনোরম, তবে আনাইশার কিছুই ভালো লাগছে না এই মুহূর্তে। কেন জানি না মনে হচ্ছে মাইশা ওর থেকে কিছু একটা লুকাতে চাইছে, কিন্তু কি সেটাই ধরতে পারছে না আনাইশা। আনাইশাকে এমন অন্যমনস্ক হয়ে থাকতে দেখে মাইশা বলল, কি এত ভাবছিস? সেই তখন থেকে ভেবেই চলেছিস, আমার সাথে তেমন একটা কথাও বলছিস না, ব্যাপার কি? কিছু না, এমনিই ভালো লাগছে না আর কি। বুঝছি। আচ্ছা তুই এখানে থাক, আমি তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি। আনাইশা শুধু মাথা নাড়ায়, ভাবতে থাকে, তবে কোনো কিছুর কুল কিনারা খুঁজে পায় না। এমন সময় পেছন থেকে খানিকটা পরিচিত স্বরের কেউ একজন ডেকে ওঠে আনাইশাকে। আনাইশা চমকে পেছনে ফিরে তাকায়। চিনতে না পেরে আনাইশা প্রশ্নবিদ্ধ চাহনিতে চেয়ে জিজ্ঞেস করে, আপনি আমার নাম জানলেন কি করে?
আপনাকে তো আমি চিনতে পারলাম না ঠিক। একদিনের ব্যবধানে ভুলে গেলেন? আমি মেহেরাব, ওই যে সেই দিন বৃষ্টিতে। ও, বুঝতে পেরেছি। আপনি আমায় বাড়ি পৌঁছে দিয়েছিলেন। হ্যাঁ, না বললে তো চিনতেই পারতেন না। আসলে ওই দিন আপনাকে আমি ঠিক মতো দেখিনি, তাই আজকে দেখে চিনতে পারিনি। ও, তো কেমন আছেন? এই তো আছি, গায়ে হালকা জ্বর। বৃষ্টিতে ভেজার কারণে জ্বর এসেছে। এরকম বৃষ্টিতে বের হবেন না আর কখনো। সামহাও আপনার কি মন খারাপ? না, কই না তো। মিথ্যা বলছেন আপনি। মাত্র একদিনের পরিচয় একজন অপরিচিত ব্যক্তিকে কিভাবে কি বলবে ভেবে পায় না আনাইশা। চাইলে বলতে পারেন, সমস্যা নেই, তবে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আসলে আনাইশা কিছু বলতে যাবে তার আগেই আনাইশাকে থামিয়ে দিয়ে কোনো এক বিশেষ কারণে মেহরাব এক প্রকার তাড়াহুড়ো করে চলে যায়। এতে আনাইশার কাছে খটকা লাগে কিছুটা। তাছাড়াও অবাক করা বিষয় হলো মেহরাব একেবারে ধবধবে ফর্সা, চেহারাও মারাত্মক সুন্দর। পুরুষ মানুষ এত সুন্দর হয় বুঝি জানা নেই আনাইশার। মেহরাব এতটাই ফর্সা যে তার কাছে আনাইশাকেও শ্যামলা মনে হবে। মস্তিষ্কের মাঝে এমন হাজারো ধরনের অদ্ভুত ভাবনা নিয়ে মেহরাবের যাওয়ার পানে অপলক চেয়ে রয় খানিক সময়। মুহূর্তের মাঝেই হাওয়ার সাথে মিলিয়ে যায় মেহরাব। কি হলো আনু, ওইদিকে কি দেখিস? আর সেই তখন থেকে কি এত ভাবছিস বলতো? কই, কিছু হয়নি। আইসক্রিম এনেছিস? এই নে। মাইশার কথায় ধ্যান ভাঙে আনাইশার। মাইশাকে কিছু না বুঝতে দিয়ে ও বলে। আনাইশা নির্বিকার থাকে, চুপচাপ বসে আইসক্রিম খায় আর কিছু একটা মন দিয়ে ভাবে। মাইশার কাছে আনাইশার এই ব্যবহারটা পছন্দ হয় না। সবসময় কথা বলতে থাকা আর এমন চঞ্চল প্রকৃতির এই মেয়েটা হঠাৎ এমন চুপচাপ হয়ে গেছে, এটাই মানতে পারে না মাইশা। তবে কি আনাইশা সব জেনে ফেলেছে? ভাবতেই চমকে ওঠে মাইশা। সরু চোখে একবার আনাইশার দিকে চেয়ে বোঝার চেষ্টা করে আনাইশার মনে কি চলছে, তবে বোধগম্য হয় না মাইশার। আর এসবই পর্যবেক্ষণ করছিল আনাইশা। কেন জানি না আনাইশার ভীষণভাবে সন্দেহ হয় মাইশাকে। মাইশা, আমার আর ভালো লাগছে না, আমি বাসায় যাব। মাইশাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে গাড়িতে ওঠার সাথে সাথেই স্টার্ট দিয়ে চলে যায় নিজ ভবনে আয়শা। মাইশা হতবম্বের ন্যায় চেয়ে রয় আনাইশার যাওয়ার পানে। ও বুঝতে পারে না হঠাৎ এভাবে ওকে ফেলে রেখে যাওয়ার কারণ। তবে কি আনাইশা সব বুঝে ফেলেছে? আতঙ্কের ছায়া নেমে আসে মাইশার চোখে মুখে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রাগে ফুঁসতে ফুঁসতে নিজ বাসায় চলে যায় মাইশা। একটা কক্ষের মাঝে একজন মধ্যবয়স্ক মহিলা এবং তার মেয়ে দুজন মিলে কিছু একটা ছক কষছেন। দুজনেই বেশ গভীরভাবে চিন্তা করছে। কক্ষের মাঝে বিরাজ করছে মৃদু আলো আর পিনপতন নীরবতা। মেঝেতে রাখা কিছু মানুষের ছবির উপরে এক এক করে ক্রস চিহ্ন দিতে থাকে মেয়েটা। এবার একটা হাস্যোজ্জ্বল চেহারার অল্প বয়সী তরুণীর ছবির উপর ক্রস দিয়েই অট্ট হাসিতে মেতে ওঠে মা মেয়ে দুজন। মা ওকে মারতে পারলেই আমাদের পথের কাটা চিরতরে বিলীন হয়ে যাবে, আর কোনো শত্রু থাকবে না আমাদের। আজ রাতেই শেষ করব ওকে। অনেক হয়েছে, এক মুহূর্তও বাঁচতে দিব না আর। এত তাড়াহুড়ো করিস না, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় প্ল্যান কর। প্ল্যান সব করা হয়ে গেছে। আজ রাতে ওর জীবনের শেষ রাত হবে। ভেবে বলছিস তো? হ্যাঁ মা, আমি ওকে কষ্ট দিয়ে ধুকে ধুকে মারবো। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবে, তবে পারবে না, কারণ ওকে যে মরতেই হবে। এতটুকু বলেই দুজনে অট্ট হাসিতে মেতে ওঠে। বাসায় এসেই কারোর সাথে কোনো প্রকার কথায় না জড়িয়ে নিজ কক্ষে চলে যায় আনাইশা। সব কেমন ধোঁয়াশা লাগছে তার কাছে। আজ আনাইশার আচরণটাও ঠিক লাগেনি রাবিবা রহমানের কাছে। তিনি মেয়েকে একটু নজরে নজরে রাখছেন, তবে তেমন কিছু ধরতে পারছেন না। সবশেষে কাউকে ফোন দিয়ে সবটা জানান তিনি। আনাইশা আজ কোনো কিছু না খেয়েই নিজের কক্ষে এসে বিছানায় গা এলিয়ে দেয়। লাবিবা রহমান বারবার ডাকা সত্ত্বেও সে খেতে যায়নি, এমনকি কোনো টু শব্দ অবধি করেনি। ফোনটা হাতে নিয়ে মায়েশাকে ফোন দেয় সে। বেশ কয়েকবার রিং হওয়ার পরও রিসিভ করে না মায়েশা। আনাইশা বুঝতে পারে মায়েশা রাগ করেছে তার উপর। এভাবে বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর কল ব্যাক করে মায়েশা। ফোন দিয়েছিস কেন আমায়? কে হই আমি তোর? মাইশু, রাগ করিস না, আমি বেশ চিন্তায় আছি, ভালোও লাগছে না কিছু। এই জন্যই তোকে রেখে চলে এসেছিলাম তখন। মনে থাকবে না তো আমার কথা?
আদৌ আমি কি তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম কখনো? এভাবে বলিস না, আমার খুব খারাপ লাগছে। সিম্প্যাথি গ্রাস করার চেষ্টা করবি না একদম। মাইশার এমন কথায় এবার আনাইশা কান্না করে দেয়। ক্রন্দনরত গলায় সে বলে, সরি মাইশু, আমার উচিত হয়নি তোর সাথে এমন করা। আনাইশার কান্নার স্বর পেতেই মাইশার রাগ একেবারে গলে জল হয়ে যায়। ফলে শান্ত গলায় সে বলে, তোর ভালো লাগছে না বলেই তো তোকে বাইরে নিয়ে গিয়েছিলাম। উল্টো তোর মন তো ভালো হলোই না, আমার সাথেও কথাও বললি না আর। সরি। আরে আমি কি রাগ করেছি নাকি? কান্না করিস না তো। তোর কান্না দেখলে আমারও কান্না পায় ভীষণ। লাভ ইউ বান্ধবী। লাভ ইউ টু। এভাবেই দুই বান্ধবী বেশ কিছুক্ষণ কথা বলে হাসতে হাসতে ফোন কেটে দেয়। মাইশা যেন হাঁপ ছেড়ে বাঁচে এতে। আনাইশাকে নিয়ে বেশ চিন্তিত ছিল মাইশা। বড্ড চিন্তা হয় এই মেয়েটাকে নিয়ে তার। দূর হতে কেউ যেন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে আনাইশার সম্পূর্ণ গতিবিধি, তবে সেটা সম্পূর্ণ আনাইশার দৃষ্টির অগোচরে। আনাইশাকে হাসিমুখী দেখা মাত্রই ব্যক্তিটার অধরের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। এভাবে শুয়ে শুয়ে ফোন চালাতে চালাতেই একসময় ঘুমের রাজ্যে তলিয়ে যায় আনাইশা। ঘড়িতে রাত ৩:৩৭। ঘুমের মাঝেই আনাইশা অনুভব করে কেউ যেন তার গলা চেপে ধরেছে। আনাইশা সেই অজানা অদৃশ্য শক্ত হাতের বাঁধন ছোটাবার আপ্রাণ চেষ্টা করে, তবে কোনোভাবেই সেই শক্তির সাথে পেরে ওঠে না ও। চোখ মেলে তাকানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সে। মনে হয় কেউ যেন খুব শক্ত করে তার চোখ বেঁধে রেখেছে, তাই হাজার চেষ্টা করেও সে চোখ মেলতে পারে না। চিৎকার করতে গেলেও গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না তার। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, তবে লাভ হয় না কোনো। এভাবে বেশ খানিকটা সময় পার হয়ে যাওয়ার পর ওই শক্তিটির সাথে ধস্তাধস্তি করে এক প্রকার ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ে আনাইশা। চোখ দিয়ে তার কয়েক ফোঁটা নোনা জল শুষ্ক কপল বেয়ে বেরিয়ে পড়ে। নিরাশ হয়ে পড়ে সে। মৃত্যুকে আলিঙ্গন করার সময় ঘনিয়ে এসেছে যে তার। এখন শুধু মৃত্যুর প্রহর গোনা। একটু পরেই যে তার তরতাজা প্রাণ পাখিটা উড়ে যাবে ওই দূর অন্তরিক্ষে। এই নিষ্ঠুর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে সে বহু দূরে। আর হয়তো কয়েক মুহূর্তই তারপর তার অস্তিত্ব বিলীন হবে। এসব ভেবেই আনাইশার চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ে। অথচ আনাইশাকে এমন অঝরে কাঁদতে দেখেও নিষ্ঠুর মন গলে না বা বিন্দুমাত্র মায়া হয় না, বরং সে পূর্বের তুলনায় আরও জোরে চেপে ধরে আনাইশার গলা। ফলে এবার চোখ উল্টে আসে তার। ছটফটানির পরিমাণ বাড়তে থাকে। আফসোস, আজ এই নিষ্পাপ মেয়েটাকে যে বাঁচানোর মতো কেউ নেই। কে বাঁচাবে আজ আনাইশাকে এমন মৃত্যুর মুখ থেকে? এভাবে কি তবে চিরতরে বিলীন হয়ে যাবে নিষ্পাপ মেয়েটার অস্তিত্ব? চারপাশ থেকে ভেসে আসছে পবিত্র ফজরের আজানের ধ্বনি। ইতোমধ্যে আনাইশার গলা হতে জোরালো হাতের বাঁধন আলকা হতে শুরু হয়েছে। এরপর আস্তে আস্তে আনাইশা হতে ভারী চাপটাও সরে যায়। পিট করে এবার চোখ মেলে তাকায় আনাইশা। আশেপাশে সবই স্বাভাবিক। এখন আগের মতো গলায় চাপ অনুভূত হচ্ছে না আর। তবে কি এটা দুঃস্বপ্ন ছিল? কিন্তু এটাকে নিছক দুঃস্বপ্ন বলেও উড়িয়ে দিতে পারছে না সে। আনাইশা গলায় হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। ধরে প্রাণ ফিরে এলো মেয়েটার। যেমনটা অনুভূত হয় ঠিক তেমনই লাগছে আনাইশার। আজ একটুর জন্য সে মরণের হাত থেকে বেঁচে গিয়েছে। বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে খেয়াল করে গলায় খুব দৃঢ়ভাবে কালশিটে দাগ পড়ে গেছে, সেই সাথে 3 আঙ্গুলের ছাপ। তার মানে সত্যি তার সাথে এমন ঘটনা ঘটেছে। আনাইশা আর এসব নিয়ে ভাবতে পারে না। বড্ড তেষ্টা পেয়েছে তার। গ্লাসে পানি ঢেলে তাই ঢকঢক করে 2 গ্লাস পানি পান করে নেয় সে। এই ঘটনার পর আনাইশা আর ঘুমাতে পারেনি। পুরো কক্ষ পায়চারি করে। দূর হতে এতক্ষণ যাবৎ এসব পর্যবেক্ষণ করছিল এক আগন্তুক, যাকে ধরা ছোঁয়াতো বাদ এর ছায়াও মানুষের নজরে পড়ে না। পরিকল্পনা ভেস্তে যাওয়ার দরুন সে আনাইশার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে থাকে, যেন জ্বলন্ত চক্ষুদয় দ্বারাই আনাইশাকে ভস্ম করে দিতে পারলে তবেই তার শান্তি মিলবে। হুট করে মনের মাঝে ভিন্ন এক পরিকল্পনা মিলতেই রহস্যময় এক হাসি হাসে। সাথে সাথে সেই স্থান ত্যাগ করে হাওয়ায় মিলিয়ে যায় সেই অবয়বটা। উষাকাল পেরিয়ে দুনিয়ার বুকে চড়াওভাবে সূর্যের আলোকরশ্মি পতিত হচ্ছে।
এমন সময় আনাইশা কক্ষ হতে বের হওয়ার সময় ভালো করে গলাটা ঢেকে নেয়, যাতে তার গলায় থাকা কালশিটে ডাকটা বোঝা না যায়। লাবিবা রহমান যে দেখলে অযথা চিন্তা করবেন, সাথে নানান প্রশ্ন করবেন, এজন্যই আনাইশা তা আড়াল করে ফেলে। এখনই এসবের সম্মুখীন হতে চায় না সে। তাকে আপাতত সবটা জানতে হবে। এসব ভাবতে ভাবতেই নিচে চলে আসে আনাইশা। লাবিবা রহমান মেয়েকে দেখে চিন্তিত সুরে বলেন, গত রাতে বাসায় এসে না খেয়ে ঘুমিয়ে পড়লি, এতবার ডাকলাম সাড়া তো দিলিই না, আমার কি চিন্তা হয় না? সরি মাম্মি, আসলে তখন অনেক বেশি ক্লান্ত ছিলাম, এই জন্য না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এটা কোনো কথা? এমন করলে তো শরীর খারাপ করবে। এমন ভুল আর হবে না মাম্মি, প্রমিস। এখন খেতে দাও তো, খুব ক্ষুধা লেগেছে আমার। না খেয়ে ঘুমালে তো অমন হবেই। বস, তোর খাবার দিচ্ছি। আনাইশা বাধ্য মেয়ের মতো খাবার টেবিলে বসে পড়ে। খাওয়া দাওয়া শেষে মায়ের কাছ থেকে বিদায় জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটি যেতে। প্রতিমধ্যে বাদ সাধে মেহরাব। মেহরাবকে এ সময় এখানে দেখে আনাইশা কিছুটা অবাক হয়। ফলেও কিছু বলতে যাওয়ার পূর্বে মেহরাব ওর হাত ধরে টেনে নিয়ে যায় ভার্সিটির একেবারে শেষ প্রান্তে। এ জায়গাটায় তেমন একটা মানুষের আনাগোনা নেই বললেই চলে। ফলে ঘটনার আকস্মিকতায় ভরকে যায় আনাইশা। আনাইশা এমন ইতস্তত রূপে দেখে মেহরাব শান্ত গলায় বলে, সরি আনাইশা, তোমার অনুমতি ব্যতীত এখানে নিয়ে আসাটা উচিত হয়নি। তবে তোমার সাথে জরুরি কিছু কথা আছে আমার। মেহরাবের কথার প্রতি উত্তরে কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে আনাইশা। কি এমন জরুরি কথা যার জন্য আমায় এখানে নিয়ে আসা? মেহরাব সাথে সাথে জবাব দেয়, এমন কিছু কথা যা বললে তুই বিশ্বাস করবে তো আমায়? আচমকা মেহরাবের এমন আচরণে আনাইশার কপালে ভাঁজ আরো প্রগাঢ় হয়। তপ্ত শ্বাস ফেলে সে বলে, আচ্ছা আগে তো বলুন, তারপর না হয় ভেবে দেখব। মেহরাব কিছুটা সময় নেয়, এরপর এদিক ওদিক চেয়ে কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে নিয়ে বলে, তাহলে শোনো, তুমি তোমার বান্ধবী মাইশার উপর একটু নজর রেখো তো আনাইশা। তোমার ওই বান্ধবীকে কিন্তু আমার মোটেও সুবিধা ঠেকছে না। মাইশা তোমার ভালো চায় না, বরং ও তোমার ক্ষতি চায়। এমনকি তোমাকে মেরে ফেলতেও দুবার ভাবে না ও। মেহরাবের কথায় বিস্ফোরিত নয়নে চায় আনাইশা। সন্দিহান চিত্তে বলে, এসব কি বলছেন আপনি? আপনার মাথা কি ঠিক আছে? আর আপনার ওকে সুবিধার অসুবিধা মনে হয় না হওয়া বা হওয়াতে কিছুই যায় আসে না আমার। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। এই কয়দিনেও কি মাইশার মধ্যে কোনো আচরণের পরিবর্তন পাওনি তুমি? তবে মাইশা আমার বেস্ট ফ্রেন্ড, যে মানুষটা সব সময় আমার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, সেই কিভাবে আমার ক্ষতি করতে পারে বা মারতে চাইবে আমায়? কিভাবে সম্ভব এটা? আনাইশা কিছু বলতে চেয়েও থেমে যায়। সত্যি তো মাইশার আচরণে যথেষ্ট পরিবর্তন। আস্তে আস্তে সব মনে করতে থাকে, আসলে মেহরাব হয়তো ভুল কিছু বলেনি, কিন্তু তাই বলে মাইশা কেন মারতে চাইবে ওকে? আনাইশাকে চুপ থাকতে দেখে মেহরাব পুনরায় বলে ওঠে, স্বার্থে আঘাত লাগলে সবাই সব করতে পারে। তুই মানুষ চিনতে ভুল করো। সবাইকেই আপন বানিয়ে নেওয়াটা মোটেও ঠিক নয়। আশ্চর্য, আমি আবার ওর কোন স্বার্থে আঘাত করলাম? আমি তো ওকে কখনোই হার্ট করে কোনো কথা বলিনি। সেটা হয়তো মাইশাই ভালো জানে। আনাইশা সরু চোখে একবার চায় মেহরাবের পানে। মেহরাবকেও কেন যেন সন্দেহভাজন ব্যক্তিদের মাঝে অন্যতম মনে হয় আনাইশার। সন্দেহটাকে তাই মনের মাঝে পুষে না রেখে সে বলে, কিন্তু আপনি এত কিছু কিভাবে জানলেন? না মানে আমাকে আর না মাইশাকে, আপনি তো কাউকেই ঠিক মতো চেনেন না তাহলে? আমি সবাইকেই খুব ভালোভাবে চিনি। মাইশাকে চেনেন কি করে? পার্কে সেদিন দেখা হয়েছিল তোমার সাথে তখন। কিন্তু আপনি আমার সাথে কথা বলার সময় তো মাইশা ছিল না আমার পাশে। আমি আগেই দেখেছিলাম তোমাদের। মাইশা চলে যাওয়ার পরই তোমার সাথে কথা বলতে এসেছিলাম। আচ্ছা বুঝলাম, কিন্তু ওটা যে মাইশা এটা কিভাবে বুঝলেন? অন্য কেউ তো হতে পারে। আরে তুমি তো মাইশা মাইশা করছিলে, আমি দূর থেকে সবই দেখছিলাম। আর তখন কি? আচ্ছা বাদ দাও তো এসব, যা বলছিলাম আর কি। ওর থেকে একটু দূরে থেকো আর নিজের খেয়াল রেখো। আমার কিন্তু ওর হাব ভাব মোটেও সুবিধার ঠেকছে না। বাই দ্য ওয়ে, তোমার গলায় কি হয়েছে? হুট করে মেহরাবের এমন কথায় চমকে যায় আনাইশা। ভালোভাবে লক্ষ্য করে দেখে ওর গলা থেকে ওড়নার খানিকটা অংশ সরে গেছে। তড়িঘড়ি তাই পুনরায় ওড়না দিয়ে গলা ঢেকে ফেলে সে।
এবার কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে আমতা আমতা করে আনাইশা বলে, কই কিছুই হয়নি তো। তুমি কিছু লুকাচ্ছ আনাইশা, সত্যি করে বলো কি হয়েছে, তাহলে আমি তোমায় হেল্প করতে পারবো। তার বলাটা আদৌ ঠিক হবে কি ভেবে পায় না আনাইশা। এভাবে কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আর ৭-৫ না ভেবে আনাইশা শুরু থেকে শেষ পর্যন্ত ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে মেহেরাবকে। সব শুনে মেহেরাব আনাইশাকে কিছুটা আশ্বাস দিয়ে বলে, তার মানে আমি যা ভেবেছি তাই, আমি হেল্প করব তোমায়, তুমি টেনশন করো না। এখন ক্লাসে যাও, দেরি হয়ে যাচ্ছে। আমিও যাই, আমার কাজ আছে। চোখ কান খোলা রেখে সাবধানে থেকো, কেমন? আনাইশাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত চলে যায় মেহেরাব। আনাইশা কিছুক্ষণ চেয়ে রয় ওর যাওয়ার পানে। মেহেরাবকে সন্দেহের কাতারে ফেলতে না চাইলেও কেন জানি না সন্দেহ হয় ওর কার্যকলাপের জন্য। আনাইশা যতই ভাবছে ততই যেন আরও গোলকধাঁধায় পড়ে যাচ্ছে। এজন্য আর এখানে খামোখা না দাঁড়িয়ে নিজের শ্রেণীকক্ষের দিকে পা বাড়ায় সে। আনাইশাকে এই মুহূর্তে ক্লাসে দেখেই যেন ভূত দেখার মতো চমকে ওঠে মাইশা, নিশিতা দুজনেই। কিরে আনু, তুই এখানে? আনাইশাকে দেখে পাশ থেকে উক্ত কথাটা বলে ওঠে নিশিতা। তা দেখে সূক্ষ্ম হেসে আনাইশা জবাব দেয়, কেন আমার এখানে আসাটা আশা করিসনি বুঝি? না তা না, তুই না অসুস্থ ছিলি, মাইশা বলল। তাহলে এই অবস্থায় ভার্সিটিতে এলি যে? এসেছি, ইচ্ছে হয়েছে তাই। ভাবলেশহীনভাবে উক্ত কথাটা বলে মাইশার দিকে চেয়ে একবার সরু চোখে পর্যবেক্ষণ করে নেয় আনাইশা। কিছু সময় অতিবাহিত হওয়ার পর অধরের কোণে বাঁকা হাসির রেশ টেনে বলে, কি হলো মাইশা, চুপচাপ দাঁড়িয়ে আছিস যে? আবার মুখে কোনো কথাও নেই। তুই মেবি এক্সপেক্ট করিসনি যে আমি এখানে আসবো, তাই না? আচমকা এ মুহূর্তে আনাইশা হতে এমন কথা আশা করেনি মাইশা, ফলে কিছুটা ঘাবড়ে যায় সে। স্বাভাবিক এই কথায় সে এই নাতিশীতোষ্ণ পরিবেশেও দরদর করে ঘামতে থাকে, যেন বড় কোনো অপরাধ করে এসে ধরা পড়েছে, তাই এই দশা হয়েছে তার। মাইশার এমন দশা দেখে আনাইশা ফিক করে হেসে ব্যাগ থেকে টিস্যু বের করে হাত বাড়িয়ে মাইশার দিকে এগিয়ে দিতে দিতে বলে, এবার এত ঘামছিস যে মনে হচ্ছে ভূত দেখে ভয় পেয়েছিস। বিশ্বাস কর বান্ধবী, আমি কোনো প্রেতাত্মা নই, আমি সশরীরে একটা জীবন্ত মানুষ। ইতোমধ্যে ঘামে ভিজে একেবারে জুবুথুবু অবস্থা মাইশার। ওকে এমন নার্ভাস হতে দেখে বাঁকা হাসে আনাইশা। তার মানে মেহেরাব যা বলেছিল তা সত্যি, কিন্তু সে এত কিছু জেনেছে কিভাবে, এটা ভেবে পায় না আনাইশা। ও আর এ মুহূর্তে এসব নিয়ে ভাবতে চায় না, এসব নিয়ে পরেও ভাবা যাবে। মাইশাকে তাই আরেকটু ভয় পাওয়ানোর জন্য হাসতে হাসতে আনাইশা মাইশাকে উদ্দেশ্য করে বলে, সামান্য কথা তুই এভাবে ঘামছিস যে, কি হয়েছে তোর? এনি প্রবলেম? কিছু সময় নির্বিকার থেকে আমতা আমতা করে মাইশা বলে, কই না তো, আমার কিছুই হয়নি, হঠাৎ করেই গরম লাগছে ভীষণ। মাইশার এমন দশা দেখে আনাইশা আর নিশিতা হেসে ফেলে দুজনে। পাশ দিয়ে নিশিতা বলে ওঠে, ব্যাপারটা বোধগম্য হচ্ছে না আমার ঠিক। তোর মজা করে বলা কথাটা মাইশা এইভাবে সিরিয়াসলি কেন নিল, আর এমন নার্ভাসই বা কেন হয়ে গেল? সেটা তো মাইশাই ভালো বলতে পারবে। আরও এক দফা বাঁকা হেসে উক্ত কথাটা বলে আনাইশা। এদিকে গলা শুকিয়ে যাওয়ায় পানি খাচ্ছিল মাইশা। এমন সময় আনাইশার কথা শুনে বিষম খায় সে, ফলে কাশতে কাশতে বেহাল দশা হয় তার। ইতোমধ্যে তার চোখ মুখ লালও হয়ে গেছে। অবস্থা বেগতিক দেখে তাই তড়িঘড়ি করে শ্রেণীকক্ষ হতে বের হয়ে যায় সে। বাইরে বেরিয়ে সে বুকে হাত দিয়ে হাঁপড়ের ন্যায় শ্বাস টেনে নেয় মাইশা। ও যা সন্দেহ করেছে তবে কি তাই? আনাইশা কি সব জেনে ফেলেছে? মাইশাও হাল ছাড়ার পাত্রী নয়। সে এবারে মনে মনে নতুন জল্পনা কল্পনার উদ্ভব ঘটায়। মাইশা শ্রেণীকক্ষ ছেড়ে বের হতে নিশিতা বলে ওঠে, আজ কি হলো মাইশার? আর হঠাৎ এমন আচরণের কারণ? নিশিতার কথায় পূর্ণ দৃষ্টিতে ফিরে চায় আনাইশা। এরপর বরাবরের ন্যায় এবারও মুখে হাসির ভাব টেনে বলে, বারে, তুই মাইশার ফ্রেন্ড, তুই জানিস না নিশু? এটা কেমন কথা? কেন, তুই বুঝি আমাদের ফ্রেন্ড না? নাকি আমাদের ফ্রেন্ড মনেই করিস না? আমি মনে করলেও তোরা মনে করিস না আমায়। এমন বলার মানে কি?
তোর আর মাইশার সাথে কি কোনো ঝামেলা হয়েছে? আরে না, জাস্ট ফান ফর ফান। আর তাতেই এমন সিরিয়াসলি বললে না জানি কি হতো। বলেই হেসে ফেলে আনাইশা। পরক্ষণেই আবার সিরিয়াস ভঙ্গিতে সে বলে, আচ্ছা নিশু, তুই নাকি অনেক বেশি আপসেট নয়ন আপু আর মিলির মৃত্যু শোকে। কই, তোকে তো আপসেট দেখাচ্ছে না, বেশ হাসি খুশি তো আছিস দেখছি আমি। আনাইশার কথায় হতবাক হয়ে যায় নিশিতা, ফলে কিছুটা অবাকের সহিত বলে, নয়না আপু মারা গেছে এটা জানি, আর মিলি তো নিখোঁজ ছিল। তাহলে মিলি মারা গেল কবে? কই, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। কেন, তুই নাকি ওদের মৃত্যুর কথা শুনে আদমোড়া হয়ে গিয়েছিলি? কই না তো, আমি তো এসবের কিছু জানি না। কে বলেছে তোকে এইসব? মাইশা, গত এক সপ্তাহ যাবৎ ইউনিভার্সিটিতে না আসায় মাইশার কাছে তোর কথা জানতে চাইলে আমাকে তো ও এইসবই বলেছে। কি মাইশা বলেছে? আমার তোর সাথে কথাই হয়নি, আজই দেখা হলো আর আজই কথা হলো। আমার আম্মু অসুস্থ ছিল বিধায় আমি ভার্সিটি আসতে পারিনি। আনাইশার কথায় অবাকের ওপর অবাক হয় নিশিতা, সেই সাথে নিজে প্রশ্ন করে নিজেই তাজ্জব বনে যায় আনাইশা। আসলে হচ্ছেটা কি এসব? পিনপত নীরবতার পর নীরবতা ভেঙে আনাইশা বলে ওঠে, তার মানে মাইশা আমায় মিথ্যে বলেছে? আনাইশার কথায় তাল মিলিয়ে নিশিতা বলে, আমার প্রথম থেকেই এই মাইশাকে সন্দেহ হয়। কেন সন্দেহ হয় ওকে তোর? আজ পর্যন্ত ওর সাথে যত গভীরভাবেই আমরা মিশি না কেন, আমাদের কি একবারের জন্য ওর বাসায় নিয়ে গেছে কখনো, বা ওর ফ্যামিলি সম্পর্কে কিছু বলেছে? আর না ওর পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলেছে। আমরা তো ওর ব্যাপারে আজ পর্যন্ত তেমন কিছুই জানতে পারিনি। আমরা যতবারই ওর সম্পর্কে জানতে চেয়েছি, কোনো না কোনোভাবে ও এড়িয়ে গেছে। বাসায় যেতে চাইলে কোনো না কোনো বাহানা দিয়েছে। ঠিক, কিন্তু প্রাইভেট শেষে কি মনে করে মাইশার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একদিন, তো ওর বাসার গলির মুখে আসতে ও বলে ওর সাথে ওর বাসায় যেতে। আমিও না গিয়ে আমার বাসায় চলে আসি সেদিন। গিয়ে দেখতিস ওর বাসায়? অত রাতে কেন একজন মানুষের বাসায় যাব? তাতে করে যতই ফ্রেন্ড হোক না কেন, আর বাসা থেকে আমার বাসায় যেতে মাত্র 10 মিনিট সময় লাগে। তাহলে তোর বাসা তুই চিনিস? সেভাবে ঠিক চিনি না আমি, কেননা এই পর্যন্ত আমি ওর বাসার গলির মুখ অব্দি গিয়েছি, ভেতরে কখনো যাওয়া হয়ে ওঠেনি। আর আচ্ছা আনু, চল তো মাইশার বাসাটা একবার গিয়ে দেখে আসি। নিশিতার কথার পিঠে কথা বলে না আর আনাইশা। মাইশার প্রতি ওর সন্দেহটা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এদিকে আবার নিশিতাকেও আনাইশার বিশ্বাস হচ্ছে না। ওভাবে মাইশার বাসায় নিশিতাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা। আচ্ছা, এমনও তো হতে পারে মাইশার সাথে নিশিতা আগে থেকে প্ল্যান করে ওকে যে কোনোভাবে মাইশার বাসায় নিয়ে গিয়ে ক্ষতি করার চেষ্টাও তো করতে পারে। ওদিকে মেহেরা বারবার বলে গিয়েছে চোখ কান খোলা রেখে সাবধানে থাকতে। এসব কথা ভাবতে ভাবতে আজ আর ক্লাসে কোনোভাবেই মনোযোগ দিতে পারে না আনাইশা। ভার্সিটি শেষে নিশিতা মাইশাকে উদ্দেশ্য করে বলে, আজকে আমরা তোর বাসায় যাব। হুট করে নিশিতা হতে এমন বায়না শোনার সাথে সাথেই তা নাকচ করে দেয় মাইশা। প্রসঙ্গ এড়াতে তাই বলে, আজ নয়, পরে কোনো একদিন আসিস না হয়। না, আজই যাব তোর বাসায়। ওই অন্য কোনো একদিন আর জীবনেও আসবে না। আনু, তুই কি বলিস? না রে, আজ যাব না মাইশাদের বাসায়, আমার ভালো লাগছে না, বাসায় যাব আমি। আনাইশা হতে না বোধক জবাব পেয়ে মাইশাও তাতে সায় দিয়ে বলে, হ্যাঁ নিশু, আনু তো ঠিকই বলছে, আজ না পরে যাস। না, আমি আজই যাব, কোনো কথাই কাজ হবে না। আনু, তোকে যেতেই হবে। না, ভালো লাগছে না আমার, অন্য একদিন যাব। নিশিতা তো নাছোড় বান্দা, ও কারোর কথাই শুনবে না। বাধ্য হয়ে তাই মাইশা রাজি হয়, তবে আনাইশা যেতে নারাজ। তাও নিশিতা হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে ওকে। বেশ অনেক বছর পূর্বের এক পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আনাইশা, মাইশা আর নিশিতা। বাড়ির এক কোণ প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। দেখলে মনে হবে না এ বাড়িতে কেউ থাকে। এতদিন গলির সামনে থেকে বিদায় জানিয়েছে বান্ধবীকে, তবে কখনো এ গলিতে প্রবেশ করা হয়নি আনাইশার। ফলে প্রথম দেখায় সে কিছুটা ভয় পেয়ে যায়। আগে হলে তো যেতই না, আর এখন তো মোটেও যাবে না মাইশার বাসায়। বাসার ভেতরে প্রথমে মাইশা প্রবেশ করে, তারপর নিশিতা আনাইশার হাত ধরে নিয়ে যেতে গেলেই বাঁধ সাধে আনাইশা। আমি যাব না, আমার এই মুহূর্তে এখন বাসায় যেতে হবে। চল না আমার সাথে, কিছুই হবে না, শুধু শুধু ভয় পাচ্ছিস তুই।
এত কিছুর পরেও নিশিতার এত বেশি আগ্রহ দেখে সন্দেহের মাত্রা আরও প্রগাঢ় হয় আনাইশার। ফলে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয় নিশিতার হাতের বাঁধন হতে। তীব্র সন্দেহ এখন পরিণত হয়েছে তীব্র ক্ষোভে। বাজখাই গলায় তাই বলে ওঠে, তোর যখন এত বেশি কিউরিয়াসিটি তুই যা, তখন আমার কেন টানছিস এর মধ্যে? আমি তো বলেছি যে যাব না আমি। কথা কি কানে যায়নি তোর? এক কথা কয়বার বলা লাগে তোকে? হুট করে আনাইশার এমন ভাবমূর্তি দেখে মুখটা ভার হয়ে যায় নিশিতার। ফলে ছলছল নয়নে চেয়ে বলে, তুই আমার সাথে এভাবে কথা বলতে পারলি আনু? এতটুকু বলে কান্না জুড়ে দেয় নিশিতা। আনাইশার মন্তব্য সায় দেয় না এতে। কেন যেন নিশিতার এই ছিচকাদুনে ব্যাপারটাকেও চরম নাটকীয় মনে হয় ওর কাছে। বেশ বিরক্তি নিয়ে তাই অন্যদিকে ফিরতেই হা হয়ে যায় আনাইশা। অস্ফুট স্বরে সে বলে ওঠে, আপনি এখানে? বেশ বিরক্তিকর সহিত অন্যদিক ফিরতেই হা হয়ে যায় আনাইশা। আপনি এখানে? আনাইশা হতে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছে মেহরাব। হুট করে মেহরাবকে এই মুহূর্তে এখানে দেখে বেশ অবাক হয়ে যায় আনাইশা। আনাইশাকে এমন হা হয়ে চেয়ে থাকতে দেখে সে ইশারায় চুপ থাকতে বলে। ফলে মন্ত্রমুগ্ধের ন্যায় আনাইশা ঠিক তাই করে। মেহরাব এবার ইশারায় ইঙ্গিতে বোঝায় মাইশাদের বাসায় যেন কোনোভাবেই প্রবেশ না করে আনাইশা, তাহলে ওর ক্ষতি হতে পারে। আনাইশাকে এক ধ্যানে অন্যদিকে চেয়ে থাকতে দেখে নিশিতাও সেই দৃষ্টি অনুসরণ করে দৃষ্টি নিক্ষেপ করে সেদিক পানে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে কাউকেই নজরে পড়েনি তার। ফলে নিশিতা এবার আনাইশার হাত ঝাঁকিয়ে বলে ওঠে, ওদিকে কি এত গভীরভাবে দেখছিস আনু? নিশিতার কথায় ভাবনার সুতোয় টান পড়ে আনাইশার। হকচকিয়ে ওঠে তাই দ্রুত সেদিক হতে দৃষ্টি ফিরিয়ে বলে, কই কিছু না। তাহলে ওদিকে তাকিয়েছিলি কেন? এ প্রশ্নের জবাব আর দেয় না আনাইশা। ও আছে নিজের খেয়ালে। মেহরাব যেখানে দাঁড়িয়েছিল সেখানে পুনরায় দৃষ্টি নিক্ষেপ করতেই আরও এক দফা অবাকের চূড়ান্ত শীর্ষে পৌঁছে যায় আনাইশা। কেননা সেখানে মেহরাবের ছায়ারও কোনো অস্তিত্ব নেই। এতটুকু সময়ের ব্যবধানে কিভাবে একটা মানুষ এমন করে উধাও হয়ে যেতে পারে? এদিকে আনাইশা এখন কি করবে ভেবে পায় না। নিশিতা এখনো কাঁদো কাঁদো মুখ করে আনাইশার হাত চেপে ধরে রেখেছে। ফলে আনাইশা এবার দোটানায় পড়ে যায়। ওদিকে মাইশা অনেকটা পথ এগিয়ে গিয়েও যখন ওদের আসতে দেখেনি তখন আবারও ফিরে এসে বলে, তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস? ভেতরে চল। একবার যখন চলে এসেছিস তখন আমার বাসায় না গেলে ছাড়ছি না তোদের। আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা, ভালো মতন খাতির যত্ন না করলে কি হয়? এনিওয়ে, তোদের চোখ মুখ এত শুকনো শুকনো লাগছে যে, আবার ভয় টয় পেয়েছিস নাকি তোরা? শেষোক্ত কথাটা বলেই বাঁকা হাসে মাইশা। পাশ থেকে নিশিতা কিছুটা অভিযোগের সুরে বলে ওঠে, আরে আমি তো যাওয়ার জন্য এক পায়ে রাজি, কিন্তু এই আনুই তো যেতে চাইছে না। আনাইশা এই মুহূর্তে নির্বিকার রইল। ও এখনো ঠাউর করতে পারছে না যে যাওয়া ঠিক হবে কি না। কিন্তু না যেও তো উপায় নেই। মাইশা আনাইশাকে সন্দেহ করছে। এখন যদি আনাইশা এখান থেকে কোনোভাবে পালিয়ে যায় তাহলে মাইশা ওর আরও বেশি ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। যদিও অনেক বাহানা দিয়েও কোনো লাভ হয়নি। ফলে উপায়ন্ত না পেয়ে তাই এক প্রকার বাধ্য হয়ে অবশেষে মাইশার গৃহে প্রবেশ করতে হয় আনাইশাকে। তবে যাওয়ার পূর্বে আরও একবার পেছনে ফিরে চাইল সে, কিন্তু মেহরাবের দেখা মিলল না আর। মন খারাপ করে নিশিতার হাত ধরে মাইশার গৃহে প্রবেশ করল আনাইশা। অজানা ভয়ে আশঙ্কায় এক প্রকার জড়সড় হয়ে নিশিতার হাত শক্ত করে চেপে ধরে রয়েছে আনাইশা। পুরো বাড়িতেই বিরাজ করছে জমাট বাঁধা আধার। এক চিলতে আলোর ছিটেফোঁটা অবধি নেই যেন। দিনের বেলাতেই এমন ঘুটঘুটে অন্ধকার, রাতের বেলায় না জানি কি দশা হয়। মাইশা ওদের সামনেই হাঁটছে তার আপন খেয়ালে। তবে মুহূর্তের মাঝেই যেন ওর মুখটা লাল বর্ণ ধারণ করে। অধরের কোণে তার ফুটে ওঠে এক পৈশাচিক হাসি। বাসার ঠিক মাঝ বরাবর প্রবেশ করতে থাকা মৃদু আলো আবছা আবছা দেখা যায় চারপাশ। এক পর্যায়ে আনাসে লক্ষ্য করে মেঝেতে পড়ে থাকা এক বস্তুর পানে তীক্ষ্ণ চাহনিতে একবার ভালোভাবে খেয়াল করতে দেখে অবহেলায় অনাদরে যুবতী এক কন্যার রক্তাক্ত লাশ পড়ে রয়েছে মেঝেতে। সারা গায়ে লেপ্টে থাকা রক্ত শুকিয়ে যেন কালশিটে বর্ণ ধারণ করেছে। দেখলেই বোঝা যায় লাশটা খুব সম্ভবত 2-3 দিন আগের হবে। অথচ অবস্থা খুবই শোচনীয়। বোঝার উপায় নেই যে এটা ঠিক কার লাশ।
আনাইশার সামনে এ সমস্ত দৃশ্য ভেসে উঠতেই নিজেকে আর সামলাতে না পেরে ভয়ে জোরে চিৎকার দিয়ে পেছনে যেতে নিলেই কেউ তাকে মুখ চেপে ধরে শক্ত করে, যাতে কোনো এক প্রকার টু শব্দ অবধি করতে না পারে আনাইশা। এর ফলে অস্ফুট স্বরে গোঙাতে থাকে সে। এলোমেলো দৃষ্টিতে চারপাশে তাকায়, মাইশা বা নিশিতা কাউকেই চোখে পড়ে না তার। আশ্চর্য, নিশিতা তো তার সাথেই ছিল, তবে গেল কোথায় মেয়েটা? আনাইশার পেছনে থাকা আগন্তুকটি এবার সুযোগ বুঝে ওর হাত পা মুখ শক্ত কাপড়ে বাঁধনে বেঁধে ফেলে। এরপর ওকে মেঝেতে ছুঁড়ে ফেলে, নিজেও পেছন থেকে সামনে চলে আসে। মুখে থাকা মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে আনাইশার সামনে, হাঁটু মেরে বসে পড়ে সে। আনাইশাকে ভয়ে এমন জড়সড় হয়ে পড়ে থাকতে দেখে আগন্তুকটি রহস্যময় এক হাসি দিয়ে আবারও টেনে তোলে তাকে। আনাইশার ভয়ার্ত মুখশ্রীর পানে এক পলক চেয়ে ওর চিবুক উঁচু করে ধরে সে। আনাইশা নিভু নিভু দৃষ্টিতে সামনের দিকে তাকাতেই হতবম্ব বনে যায়। অনেকটা বিস্ময় নিয়ে চেয়ে থাকে সে সামনে থাকা আগন্তুকটির পানে। আনাইশাকে এমন বিস্মিত হতে দেখে হেসে ফেলে আগন্তুকটি। তবে আনাইশার বিস্ময়কর রেশ যেন কাটেনি এখনো। এবারে কিছুটা দূর হতে তাল মিলিয়ে হেসে ওঠে দুই তরুণী। তাদের মাঝে একজন বলে ওঠে, এতদিন অনেক লুকোচুরি খেলেছি, তবে আজ যা হবে সব সামনাসামনি হবে। এতটুকু বলে আবারও হেসে ওঠে তারা। দুই তরুণীর এমন রিনরিনে হাসির ঝংকারে কেঁপে ওঠে পুরো বাড়ি। মনে হয় যেন কোনো অশরীরী অতৃপ্ত আত্মা আজ মনের আনন্দে হাসিতে মত্ত হয়েছে। তবে এই তরুণীদের হাসিতে মিলিয়ে যায় আনাইশার সামনে থাকা আগন্তুকটির হাসি। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে আসে। আনাইশাকেও সে শক্ত করে নিজের সাথে চেপে ধরে, ফলে কোকিয়ে ওঠে আনাইশা। ওর সামনে এখন সবটা ঝাপসা হয়ে আসতে থাকে। বাঁচার শেষ আশাটুকুও যেন নিভে যায় তার। যাদেরকে সে এতটা বিশ্বাস করেছিল আজ তারাই কিনা বিশ্বাসঘাতকতা করল তার সাথে। আগন্তুকটির পানে অশ্রুসিক্ত নয়নে আরও এক দফা চাইল আনাইশা। আগন্তুকটা যে তার বড় চেনা, বহুবার দেখেছে সে, সেই মুখের আদল, সেই চাহনি, এসব তার কাছে অচেনা কিছু নহে। তবে পরিচিত মানুষের এমন অপরিচিত রূপ, এটাই মেনে নিতে পারে না আনাইশা। নেত্র হতে তার দুফুটা অশ্রু ঝরে পড়ে। কাপা কাপা হাতে থাকা ব্যক্তিটির মুখশ্রীতে হাত রাখার পূর্বেই সে ঢলে পড়ে ব্যক্তিটির বুকে। পিট পিট করে চোখ মেলে তাকাতেই নিজেকে নিজের কক্ষের বিছানায় আবিষ্কার করে আনাইশা। আস্তে আস্তে সব মনে করার চেষ্টা করতেই ভয়ে চিৎকার করে উঠে বসে সে। আনাইশা বুঝতে পারছে না ও ওখান থেকে নিজের বাসায় কিভাবে এলো। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে, না, এটা তো ওর নিজেরই কক্ষ। আনাইশার চিৎকার শুনে দ্রুত ছুটে এলেন লাবিবা রহমান। চিন্তিত সুরে তিনি বলেন, কি হয়েছে আনাইশা, এভাবে চিৎকার করছো কেন? মাম্মি, আমি এখানে কিভাবে এলাম? আমি তো... আনাইশার পুরো কথা শেষ হওয়ার পূর্বেই তিনি থামিয়ে দিয়ে বলেন, কি বলছো তুমি এসব? তুমি তো এখানেই ঘুমিয়েছিলে। মায়ের থেকে এমন কথায় অবাক হয়ে আনাইশা বলে, না, আমি তো ভার্সিটি থেকে মাইশার বাসায় গিয়েছিলাম। তারপর আমি আমার বাসায় কিভাবে এলাম? মেয়ের এমন পাগলের প্রলাপ শুনে বিরক্ত হয়ে লাবিবা রহমান ধমক দিয়ে বলেন, তখন থেকে কি সব আবল তাবল বকছিস? অসময়ে ঘুমালে এমনই হয়। আর আজ তো তুই ভার্সিটিতে যাসনি, সারাদিন তো পড়ে পড়ে ঘুমিয়েছিস, তোর ভালো লাগেনি, তাই বিধায় আমিও আর জোরাজোরি করে বাইরে পাঠাইনি তোকে। মায়ের থেকে এমন কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে যায় আনাইশা। তার সাথে আসলে হচ্ছেটা কি? আনাইশা এবার থমথমে গলায় জিজ্ঞেস করে, তাহলে আমি যে ভার্সিটিতে গিয়েছিলাম এসবই কি মিথ্যে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো তুমি। কথা না বাড়িয়ে নাও, ফ্রেশ হয়ে নিচে এসে খাবার দিচ্ছি। এতটুকু বলেই চলে যান লাবিবা রহমান। তবে বিশ্বাস হয় না ওর মায়ের কথা। স্বপ্ন কিভাবে এতটা জীবন্ত হতে পারে ভেবে পায় না আনাইশা। ওর কেন যেন মনে হচ্ছে লাবিবা রহমান যা বলছে সব মিথ্যে। হঠাৎ নিজের গলার কাছে হাত যেতেই মনে পড়ে যায় গলায় দাগের কথা। ফলে দ্রুত উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আনাইশা। তবে গলায় কোনো দাগের চিহ্নটুকু পায় না সে। তার মানে সবই কি আনাইশার স্বপ্ন ছিল? বাস্তবে এমন কিছুই ঘটেনি। তবে আনাইশা এসব ভাবতে ভাবতেই ফ্রেশ হয়ে একরাশ মন খারাপ নিয়ে নিচে নেমে এলো।
ড্রয়িং রুমে আশরাফ চৌধুরীকে বসে থাকতে দেখে নিমেষেই আনাইশার খারাপ লাগা সব উবে যায়। এক প্রকার নাচতে নাচতেই তার বাবার কাছে এগিয়ে যায় আনাইশা, কিন্তু তার পাশেও যে কেউ বসে আছে এটা খেয়াল করেনি সে। বেশ উচ্ছ্বাসের সহিত আনাইশা তার বাবার উদ্দেশ্যে বলে ওঠে, পাপা তুমি এসেছো? জানো তোমার এই কয়দিন আমি কত মিস করেছি। ভার্সিটি পড়ুয়া মেয়ে হয়েও আনাইশার কথা বলার ধরন এখনো বাচ্চাদের মতো, তবে এ আচরণটা শুধুই তার বাবা মায়ের ক্ষেত্রে। আশরাফ চৌধুরী এবার মুচকি হেসে বলেন, সরি মামুনি, তোমায় বলে যেতে একদম ভুলে গিয়েছিলাম। একটা জরুরি কাজের জন্য আমাকে বেশ কয়েকদিন বাইরে থাকতে হয়েছিল যে। আনাইশা তার বাবার সাথে কথা বলায় ব্যস্ত ছিল, তাই খেয়াল করেনি যে কেউ তার পানে একরাশ মুগ্ধতা নিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আনাইশার সাথে কথা বলা শেষে আশরাফ চৌধুরী সামনে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে বলে ওঠেন, মেহরাব, এ হচ্ছে আমার মেয়ে আনায়েশা। বাবার কথায় মেহরাবকে আনাইশার নজরে পড়তেই ওর চোখে মুখে গাম্ভীর্যের ভাব চলে আসে। তবে এই ছেলেটাকে তার বাবা চিনল কিভাবে? আনাইশাকে একভাবে মেহরাবের দিকে চেয়ে থাকতে দেখে আশরাফ চৌধুরী বলেন, আনায়েশা, তুমি কি মেহরাবকে চেনো? আশরাফ চৌধুরীর কথার ভাবনায় সুতো ছিঁড়ে আনাইশার। কিছু দম নিয়ে তাই সম্মতি জানায় সে। আর মেহরাব, তুমি তো আনায়েশাকে চেনোই। আশরাফ চৌধুরী কথায় মেহরাবও মাথা নাড়ে। যাক, তবে ভালোই হলো। আচ্ছা, আমি যাই, দেখি লাবিবা কি করছে। তোমরা কথা বলো তাহলে। আশরাফ চৌধুরী চলে যেতেই আনাইশা মেহরাবের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি এখানে? আমার মারতে না পেরে বুঝি এখানে এসে হাজির হয়েছেন? আচ্ছা, আর কত ভালো মানুষের মুখোশ পরে থাকবেন বলুন তো? আচমকা আনাইশার এমন ধরনের কথায় চকিত তাকায় মেহরাব। কি সমস্ত কথাবার্তা বলছে মেয়েটা? পাগল হয়ে গেছে নাকি সে? মেহরাব তাই হতবম্ব হয়ে বলে, আনাইশা, তোমার কি শরীর খারাপ নাকি পেট খারাপ? স্ট্রেঞ্জ, আমি কেন তোমায় মারতে চাইবো? আর ভালো মানুষের মুখোশ মানে? আমি না সত্যি তোমার কথার অর্থ বুঝতে পারছি না। আনাইশা কিছু বলতে যাবে তার পূর্বে লাবিবা রহমান এসে বলে ওঠেন, ওর কথায় কিছু মনে করো না, কেবলমাত্র ঘুম থেকে উঠেছে তো, তাই সম্ভবত ভুলভাল বকছে হয়তো। মায়ের কথায় আরো কিছু বলতে যাবে তার পূর্বেই লাবিবা রহমান থামিয়ে দিয়ে আদেশ করে বলেন, আনাইশা, যাও রেডি হয়ে এসো। কিন্তু কেন? অসময়ে কেন রেডি হতে যাব আমি? ও মা, তুমি কি কিচ্ছু জানো না আনাইশা? মামের কথোপকথনের মাঝেই উক্ত কথাটা দুষ্টু হাসি বলে ওঠে মেহরাব। তবে আনাইশার মেহরাবের কথা বা ওর এমন হাসির অর্থ বোধগম্য হয় না। এমন সময় আশরাফ চৌধুরী এমন একটা কথা বলে ওঠেন যা শুনে মাথায় আকাশ ভেঙে পড়বার উপক্রম হয়ে ওঠে আনাইশার। ও নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না এখনো। আনাইশার এমন হতবম্বের মতো চেহারা দেখে সবাই জোরে হেসে ওঠে। আর এদিকে আনাইশার যায় যায় অবস্থা। বারবার ওর কানে বাজতে থাকে আশরাফ চৌধুরীর বলা শেষোক্ত কথাটা। নিজের কক্ষের বিছানায় নির্বিকার চিত্তে ঠায় বসে রয়েছে আনাইশা। পরনে তার হালকা সুতির শাড়ি, মুখে বিরাজ করছে আধার। চোখের কার্নিশে এখনো অশ্রুকণা চিকচিক করছে। খানিক আগেই আনাইশা এবং মেহরাব পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। আনাইশার কাছে সবকিছু যেন স্বপ্নের মতো মনে হয়। এই তো কিছুক্ষণ আগেও সে জানতো না যে একটু পরেই তার বিয়ে হয়ে যাবে, তাও আবার মেহরাবের সাথেই। কাউকে কিছু না জানিয়ে অনেকটা হুট জলদি আনাইশার কোনো মতামত না নিয়ে মেহরাবের সাথে বিয়েটা দিয়ে দেন লাবিবা রহমান এবং আশরাফ চৌধুরী। আনাইশা এবং মেহরাবের বিয়েটা দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন তারা। সবকিছুই যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে তার। ওর মা বাবাকেও আজ ভীষণ পর মনে হচ্ছে। চুপচাপ বসে আছে আনাইশা। এমন সময় দরজায় খট করে শব্দ হতেই ধ্যান ভাঙে আনাইশার। মেহরাব ইতোমধ্যে হাজির হয়েছে তার কক্ষে। মেহরাব এসে আনাইশার পাশে বসতেই আনাইশা কিছুটা সরে গিয়ে দূরত্ব বজায় রেখে বসে। তা দেখে মেহরাব মুচকি হেসে বলে, আমি বুঝতে পেরেছি আনাইশা, হঠাৎ করে এমন হওয়াতে তুমি হয়তো মেনে নিতে পারছো না ব্যাপারটা, এটাই স্বাভাবিক। তোমার মাথায় হয়তো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সময় হলেই সব জানতে পারবে, শুধু একটু ধৈর্যের প্রয়োজন। মেহরাবের এই কথাই যেন আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করে।
ফুঁসে ওঠে আনাইশা। বাজখাই গলায় বলে ওঠে, ছলচাতুরি করে আমার মা বাবার মন গলিয়ে আপনি আমার বিয়ে করেছেন, তাই না? বিষয়টা যে আনাইশার মনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা বুঝতে অসুবিধা হয় না মেহরাবের। তাই সে পূর্বের ন্যায় শান্ত মেজাজে বলে, আনাইশা, তুমি ভুল বুঝছো আমায়। আমি কিছু করিনি। তোমার মা বাবা আগে থেকে আমাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন। আনাইশা সেই পূর্বের ন্যায় দ্বিগুণ তেজে বলে, মিথ্যা, সব মিথ্যা। আপনি মিথ্যে বলছেন। আপনার একটা কথাও আমি বিশ্বাস করি না। আনাইশাকে বোঝানো সত্ত্বেও ওর তেড়াভাবে কথা বলায় রাগ হয় মেহরাবের। মুষ্টিবদ্ধ হয়ে আসে হাত। তখন তীক্ষ্ণ স্বরে বলে, আনাইশা, জাস্ট স্টপ। আমায় ভুল বুঝো না। আমি যা করছি তা তোমার ভালোর জন্যই করছি। যদিও তোমার মানা বা না মানাতে আমার কিছু না হলেও তোমার জন্য তা কাল হয়ে দাঁড়াবে। অ্যানিওয়েজ, স্বামী হিসেবে নিশ্চয়ই আমি চাইবো না আমার বউয়ের কোনো বিপদ হোক। সো এখন থেকে আমার কথা মতোই চলবে, কেমন? আনাইশা তবুও কটাক্ষ করে বলে, আপনার মতো এত বড় বিপদ আমার সামনে থাকতে আর কি বিপদ হওয়ার আছে আমার? আকস্মিক আনাইশার এমন কথার আছে মেহরাবের বোধগম্য হয় না। এর কারণ নীরবতা ছেড়ে আনাইশা পুনরায় বলে, আপনি সেই ব্যক্তি যে আমায় মারতে চেয়েছিলেন। আপনি আমায় ভয় দেখিয়েছিলেন। সত্যি করে বলুন তো কে আপনি? আপনার চেহারার আদল আমার পূর্ব পরিচিত। মেহরাব শীতল দৃষ্টি নিক্ষেপ করে খানিক সময় অবধি আনাইশার দিকে চেয়ে থাকে। মুখে রাটিও কাটেনি তার। মেহরাব কিছুক্ষণ বাদে থমথমে আওয়াজে বলে, মানুষ কতটা অকৃতজ্ঞ হলে এভাবে বলতে পারে, ডু ইউ নো আই লাভ ইউ মোর দ্যান মি? কি করিনি আমি তোমার জন্য? মেহরাবের কথায় তাচ্ছিল্য হেসে আনাইশা বলে, কি করেছেন আমার জন্য? বরং আপনি আমায় মেরে ফেলতে চেয়েছিলেন। পরপর আনাইশা হতে এমন কটাক্ষের বাণী শুনে জ্বলে ওঠে মেহরাব। বাজখাই গলায় তাই বলে ওঠে, সেদিন বৃষ্টির রাতে কে বাঁচিয়েছিল তোমায়? আমি তো, নাকি অন্য কেউ? তো আর না নিশ্চয়ই। আমি ওই দিন না থাকলে তোমার বেঁচে বাসায় ফেরা হতো না। ওই দিনই হতো তোমার শেষ দিন। আর একটা কথা নাই বা বলি, তারপর মাইশাদের বাসায় তোমায় যেতে বারণ করেছিলাম, তবুও ওদের বাসায় গিয়েছো তুমি। আমি তোমার পিছু পিছু না গেলে হয়তো ওখান থেকে তোমায় ফিরিয়ে আনতে পারতাম না। আর না, আজকে তুমি বেঁচে থাকতে। এখন বলছো আমি তোমার জন্য কিছু করিনি, আমি তোমায় মারতে চেয়েছি। বাহ, শোনো মেয়ে, আমি যদি তোমায় মারতেই চাইতাম তবে আরও আগেই মেরে ফেলতাম। যত্ন করে বাঁচিয়ে রাখতাম না এতদিন। মেহরাবের কথাগুলো যেমন সত্য ঠিক তেমনি মেহরাব তাকে মারতে চেয়েছিল এটাও সত্য। তার স্পষ্ট মনে পড়ে সেই দিনের সেই অবয়বটা হুবহু মেহরাবের অবিকল। সেদিন মূর্ছা যাওয়ার পূর্বে সে মেহরাবকেই দেখতে পেয়েছিল। পরবর্তীতে অবশ্য মনে করতে চাইলেও মনে পড়ে না তার। তবে আজ সবটা চোখের সামনে ভেসে উঠছে। তাহলে কি ওই মেহরাবের চেহারার মতো ওই অবয়বটা কে ছিল? একই মানুষের ভিন্ন রূপ কি আদৌ সম্ভব? এসব ভাবতে ভাবতে বেশ দ্বিধাদ্বন্দ্ব নিয়ে মেহরাবকে আবারও প্রশ্ন করে আনাইশা। মাইশাদের বাসা থেকে আপনি ফিরিয়ে এনেছেন আমায়, কিন্তু মাম্মি যে বলল আমি স্বপ্ন দেখেছি। আমি তোমায় মিথ্যে বলতে বলেছিলাম যাতে তুমি অতিরিক্ত চিন্তিত হয়ে না পড়ো। কেননা আমি চাইনি অতিরিক্ত টেনশনের কারণে তোমার কোনো ক্ষতি হোক। তাই এমন কথা বলেছে তোমাকে তোমার মা। আপনি আমায় কিভাবে ফিরিয়ে আনলেন ওখান থেকে? আগেই বলেছি, এখনও বলছি, এখন এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় নয়। সঠিক সময়ে সব জানতে পারবে। আনাইশার এতে মন ওঠে না। চুপচাপ গাল ফুলিয়ে বসে থাকে সে। মেহরাব পাত্তা দেয় না সেসবে। বেশ বিরক্তির সহিত বলে, সরে বসো, আমি ঘুমাবো, আর তুমিও ঘুমিয়ে পড়ো। আমাকে আর ডিস্টার্ব করবে না। আনাইশাকে সরিয়ে দিয়ে মেহরাব শুয়ে পড়ে বিছানার এক কোণে। আনাইশা হা হয়ে মেহরাবের কার্যকলাপ দেখে। এই মানুষটাকে যত দেখে ততই গোলকধাঁধায় পড়ে যায়। নিশ্চয়ই মেহরাবের সাথে ওই অবয়ব আর মাইশার বাসার ওই আগন্তুকের মাঝে কোনো যোগসূত্র রয়েছে। নয়তো একই মানুষের ভিন্ন কার্যকলাপ কিভাবে সম্ভব ভেবে পায় না আনাইশা। এসব ভাবতে ভাবতে মেহরাবের পাশে শুয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। তবে এপাশ ওপাশ করেও আনাইশার ঘুম আসে না। আনাইশার নড়াচড়ায় সজাগ হয়ে যায় মেহরাব। আনাইশাকে ঘুমাতে না দেখে তাই শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় মেহরাব। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে ওঠে আনাইশা। ছাড়া পাওয়ার জন্য নড়তেই হাতের বাঁধন আরও জোরালো করে মেহরাব বলে ওঠে, আর যদি নড়াচড়া করো তাহলে এর চাইতে বেশি জোরে চেপে ধরবো কিন্তু। মেহরাবের আলটিমেটামে ভয়ে চুপচাপ শুয়ে থাকে সে।
এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর ঘুমের রাজ্যে পাড়ি জমায় নবদম্পতি। গহীন অমানিসা, চারপাশে জমাট বাঁধা আধারে ছেয়ে আছে। এমন ঘন আধারেও দুই তরুণী দাঁড়িয়ে রয়েছে ছাদের এক কোণায়। তাদের মাঝে ভয়ের রেশমাত্র নেই, তবে রয়েছে রাগ এবং আক্রোশ। একটুর জন্য তাদের বহুদিনের প্রতীক্ষিত শিকার হাতছাড়া হয়েছে। এটা কি সহজে মেনে নেওয়া যায়? এতদিনের শিকারগুলোকে ধরতে পারলেও এই শিকারটাই বারংবার হাত ফসকে যাচ্ছে তাদের। মাইশা এবং নিশিতা মিলে পুনরায় ঘৃণ্য এক পরিকল্পনা করে আনাইশাকে যেভাবে হোক তাদের শেষ করা চাই। তবে ওরা কেন এমন ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তার কারণ অজানা। এতগুলো মানুষের এমন নৃশংস মৃত্যু, এসব কিভাবে দুজন তরুণীর পক্ষে সম্ভব? সত্যি কি তারাই খুন করেছে, নাকি এর আড়ালেও কোনো অদৃশ্য শক্তির মদত রয়েছে? রাতের প্রায় মধ্যভাগ, জানালা দিয়ে শো শো করে শীতল হাওয়া বইছে। ক্ষণে ক্ষণে বাতাসের বেগ যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মনে হচ্ছে এই তাণ্ডবে আশেপাশের গাছপালা সব উপড়ে পড়বে। প্রচণ্ড ঝড়ো হাওয়ার কারণে একটা জানালার সাথে আরেকটা জানালা বাড়ি খায়। এমন সময় হঠাৎ বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় আনাইশার। ধরফড়িয়ে তাই উঠে বসে সে। এমন অবস্থা দেখে কিছুটা ভয় পেয়ে মেহরাবকে ডাকতে নিলে দেখে তার পাশে মেহরাব নেই। আশেপাশে কোথাও মেহরাবকে দেখতে না পেয়ে আনাইশার মনে ভয় জেঁকে বসে। হাত বাড়িয়ে যে জানালাটা বন্ধ করবে সেই শক্তিটুকুও হারিয়ে ফেলেছে সে। আনু, আমাকে বাঁচাও। মেহরাবের গলার স্বরে উক্ত কথাটা জানালার বাইরে থেকে ভেসে আসে আনাইশার কর্ণকুহরে। মেহরাবের কণ্ঠস্বর পেতেই যেন কলিজায় পানি চলে আসে আনাইশার। ৭-৫ না ভেবে তাই এক দৌড়ে চলে যেতে নেয়। এমন মুহূর্তে কোনো এক অদৃশ্য শক্তি বাধা দেয় তাকে, ফলে থেমে যায় সে। আশপাশ ঘুরে দেখে, আবার জানালার দিকে অগ্রসর হতেই মেহরাবের কণ্ঠস্বর ভেসে আসে। আনাইশা ভুল ক্রমেও জানালার ধারে কাছেও যাবে না, গেলেই বিপদ হবে। এমনকি এই মুহূর্তে ওয়াশরুমেও যেও না, কেননা ওখানে গেলে সবচেয়ে বেশি বিপদ। ওরা সহজেই তোমার ক্ষতি করতে সক্ষম হবে। তাহলে আমার কণ্ঠ বা তোমার পরিচিত কণ্ঠে নানাভাবে ওরা তোমায় ডাকবে, তবে তুমি সাড়া দিবে না। তাতে এই কক্ষের বাইরেও বের হয়েও না। মনে রেখো, জানালার বাইরে দিয়ে শব্দ আসবে তোমাকে জানালার কাছে নেওয়ার জন্য। তুমি জানালার কাছে গেলেই তোমার ক্ষতি করতে পারবে। যদি না যাও তাহলে তাদের সেই ক্ষমতা নেই যে কক্ষের ভেতরে এসে তোমার ক্ষতি করবে। আর আমি তোমার সাথে আছি সব সময়। আমি না বলা অবধি বা আমি না আসা পর্যন্ত এই কক্ষের বাইরে ভুলেও প্রবেশ করবে না তুমি। মনে সাহস রাখো, আল্লাহর নাম নাও, কুরআন তেলাওয়াত করো। মেহরাবের বলা প্রতিটি কথা মনোযোগ সহকারে এতক্ষণ শুনেছে আনাইশা। এলোমেলোভাবে দৃষ্টি রাখে কক্ষের প্রতিটি কোণে, তবে মেহরাবের ছায়াও তার নজরে পড়েনি। আচ্ছা, এত রাতে তাকে একা ফেলে মানুষটা গেল কোথায়? আর কক্ষে যার অস্তিত্ব নেই তার কণ্ঠস্বরই বা ভেসে এলো কিভাবে? তাছাড়াও জানালার কাছ থেকে তখন মেহরাবের স্বরে কে ডেকেছিল তাকে? এর চাইতে অবাক করা বিষয়, দোতলা বিশিষ্ট এই বাড়ির জানালার কাছে কোনো মই বা সানসেটও নেই। মোট কথা, কোনো মানুষের পক্ষে সেখানে দাঁড়ানো সম্ভব নয়। তবে জানালার কাছে এসে ডাকছে কিভাবে? এসব ভাবতে ভাবতে মাথা ধরে আসে আনাইশার। স্বপ্ন ভেবে নিজেকে চিমটি পর্যন্ত কাটে, তবে না, এখন যা হচ্ছে সবটাই বাস্তব। অগত্যা তাই বেকার না দাঁড়িয়ে মেহরাবের কথা মতো আনাইশা আর জানালার কাছে না গিয়ে বিছানায় বসে পড়ে। হুট করে আনাইশার মনে পড়ে মেহরাব তো তাকে আনাইশা বলেই ডাকে, আনু বলে তো কেবল নিশিতা আর মাইশাই ডাকে। তবে তাকে এই নামে ডাকলোটাকে? ওটা মেহরাব হতে পারে না, কেননা মেহরাব ডাকলে পরের বার মেহরাবে কেন বারণ করবে জানালার কাছে যেতে? যুক্তি খাটিয়ে ভেবে আনাইশা নিজেই চমকে যায়। আনাইশা এসব নিয়ে ভাবতে ব্যস্ত, তখনই জানালার বাইরে থেকে জোরে জোরে কান্নার করে আনাইশার নাম ধরে চিৎকার করতে থাকে নিশিতা। আনু, আমাকে বাঁচা আনু, আমাকে ওরা মেরে ফেললো, আমাকে বাঁচা প্লিজ, আমি বাঁচতে চাই। নিশিতার কণ্ঠস্বর পেয়ে বুকটা ধক করে ওঠে আনাইশার। মূর্ছা যাওয়ার পূর্বে অনেক খুঁজেছিল নিশিতাকে, তবে তার দেখা পায়নি আর। তবে কি মেয়েটার ক্ষতি হয়েছে? এই ভেবে দৌড়ে যেই জানালার কাছে যাবে তখনই মনে পড়ে যায় মেহরাবের বলা কথাগুলো। আনাইশা আর সামনে এগোয় না, যেখানে ছিল সেখানেই বসে পড়ে। নিজের অজান্তেই কত বড় ভুল করতে যাচ্ছিল সে। আনাইশা ভয়ে জড়সড় হয়ে বসে দোয়া দুরুদ পড়তে থাকে।
কোরআন তেলাওয়াত করতে হলে তো অজুর প্রয়োজন, তবে এই মুহূর্তে ওয়াশরুমে যাওয়ার বারণ বিধায় বসে বসে দোয়া দুরুদ পড়ার সিদ্ধান্ত নেয় আনাইশা। আস্তে আস্তে এখন সব শান্ত হয়ে গেছে, বাইরে আর কোনো ঝড়ো বাতাসও বইছে না। আনাইশা তবুও ভয়ে চোখ বুজে দোয়া দুরুদ পড়তে থাকে। এমন সময় হঠাৎ জানালার জোরে জোরে ধাক্কা দিতে থাকে কেউ, ফলে আনাইশা ভয়ে আরও আড়ষ্ট হয়ে পড়ে। পরক্ষণেই আবার সব শান্ত হয়ে যায়। বিপদের আশঙ্কা আর নেই ভেবে আনাইশা যেন হাঁপ ছেড়ে বাঁচে। লম্বা একটা শ্বাস নিয়ে বিছানায় গা এলিয়ে দেয়, কিন্তু ঘুম আসে না আর কিছুতেই। এদিকে মেহরাবেরও দেখা নেই। এর খানিক সময় বাদে লাবিবা রহমান আনাইশাকে ডাক দেন, সেই সাথে কক্ষের দরজা নাড়েন। মায়ের ডাক শুনে যেন আনাইশার কলিজায় পানি চলে এলো। আনাইশা আর তার কোনো কিছু না চিন্তা করেই দৌড়ে কক্ষের দরজা খুলে দেয়। মায়ের ডাক পেয়ে ও বেমালুম ভুলে যায় যে মেহরাব তাকে এই কক্ষের বাইরে যেতেও নিষেধ করেছিল, কিন্তু ওর আর মনে নেই মেহরাবের বারণ। অবশ্য মন সায় দিচ্ছিল না, তবে মায়ের ডাকে উপেক্ষা করা সম্ভব হয়নি আনাইশার পক্ষে। দরজা খুলে কোথাও লাবিবা রহমানকে দেখতে পায় না আনাইশা। পুরো বাসাটাই কেমন আঁধারে ছেয়ে আছে, ফলে আনাইশা কিছুটা ঘাবড়ে যায়। মনে কিছুটা সাহস সঞ্চয় করে দোয়া পড়তে পড়তে মা বাবার কক্ষে উকি দেয়, তবে কোথাও কারো দেয় না। আনাইশা ওদিক থেকে সরে এসে ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। নিচে এসে যে দৃশ্য দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না আনাইশা। জোরে চিৎকার দিতে নিলে গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না আনাইশার। আনাইশার চোখ দিয়ে পানি পড়তে থাকে অবিরত। মৃদু আলোয় অনেকগুলো অবয়ব দেখা যায়। এগুলো মানুষের মতোই দেখতে, তবে চেহারার হিংস্রতা ছাপ স্পষ্ট। বোঝাই যায় এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা হলো অদৃশ্য শক্তি, অর্থাৎ জিন। তাদের একার সাথে লড়াই করছে মেহরাব। তবে কি মেহরাবও ওদের মতোই জিন? মনে এমন প্রশ্নের উদয় হতেই শিউরে ওঠে আনাইশা। মুখ চেপে ধরে আড়াল হতে আনাইশা এসব দেখছিল, সাথে চোখ দিয়েও তার অনবরত পানি ঝরছে। এইবার মেহরাবকে রেখে লাবিবা রহমানকে আঘাত করে ওদের মধ্যে একজন। সাথে সাথে মেঝেতে লুটিয়ে পড়েন লাবিবা রহমান। আনাইশা এতক্ষণ এসব সহ্য করলেও এবার আর সহ্য করতে পারে না, ছুটে চলে যায় মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে আনাইশা। ওর চিৎকারে এবার সবগুলো অবয়ব ওর দিকে ফিরে তাকিয়ে বিশ্রীভাবে হাসতে থাকে। একজন ওর দিকে এগিয়ে এসে ওকে ধরতে নিলেই মেহরাব নিজের সর্বশক্তি দিয়ে ভস্ম করে ফেলে সেই অবয়বটাকে। এটা দেখে আনাইশা হতভম্ব বনে যায়, ফলে মেহরাব করুণভাবে আনাইশার দিকে তাকায়। এভাবে বেশ অনেক সময় ধরে সবার সাথে লড়াই করতে করতে মেহরাবও বেশ কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। সে একা পেরে উঠছে না ওদের সাথে। আশরাফ চৌধুরীও ওই অবয়বগুলো হতে একটু আধটু আঘাতপ্রাপ্ত হয়েছেন। এবার তিনি মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন, মা, আমি জানি তোর অমতে বিয়ে দেওয়ার জন্যই তুই আমার ওপর রেগে আছিস, কিন্তু আমি যা করেছি তা তোর ভালোর জন্যই করেছি। মেহরাবকে কখনো ভুল বুঝিস না। আজকে যদি ও না থাকতো তাহলে তোকে পেতাম না। ছোটবেলা থেকেই তোর একটা সমস্যা ছিল। তোর আগে আমি আমার 2 সন্তানকে হারিয়েছিলাম। আমাদের পরিবারের ওপর বদনজর পড়েছিল, তাই কোনোভাবেই ওরা চাইতো না আমার সন্তান বাঁচুক। এভাবে ওদের রোশানলে পড়ে আমার সন্তানেরা মারা যায়। এরপর তুই হলে আমরা আরও চিন্তিত হয়ে পড়ি। হুজুরের পরামর্শে আমরা এই বাড়ি বন্ধক দেই, আর তোর দাদার পরামর্শে মেহরাবকে তোর ওপর নজর রাখার জন্য আনি। মেহরাব কোনো সাধারণ মানুষ নয়, ও একজন জিন। আমরা চেয়েছিলাম মেহরাবের সাথে তোর বিয়েটা দিতে, আর আমরা তা পেরেছি। আশরাফ চৌধুরী আরও কিছু বলতে যাবেন, তার পূর্বেই এবার আনাইশাকে আক্রমণ করে বসে আরেকটা অবয়ব। ওর পিঠের কার্নিশে চামড়া ভেদ করে ধারালো নখের আঁচড় বেঁধে, ফলে অসহনীয় ব্যথায় কোকিয়ে ওঠে সে। চোখের কার্নিশ গড়িয়ে টপ টপ করে অশ্রু ঝরে তার। নিজেকে সামলে রাখাও দুষ্কর হয়ে পড়ে। সহ্য করতে না পেরে তাই মেঝেতে লুটিয়ে পড়ে আনাইশা। পাশ থেকে ভেসে আসে মেহরাবের চিৎকার। পিট পিট করে চোখ মেলে চায়, নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে আনাইশা। পাশেই থমথমে মুখে বসে আছেন আশরাফ চৌধুরী। জ্ঞান ফিরতেই বাবাকে দেখে উতলা হয়ে যায় আনাইশা, ফলে সে উত্তেজিত হয়ে পড়ে কিছুটা। হুট করে মেয়েকে নড়াচড়া করতে দেখে সেদিকে দৃষ্টিপাত করেন আশরাফ চৌধুরী।
ছুটে চলে যান মেয়ের কাছে, হাত বাড়িয়ে বলে ওঠেন, মারে, এখন কেমন বোধ করছিস? বাবার কথার জবাব দেয় না আনাইশা। সে উঠে বসার চেষ্টা করে, তবে পিঠের দিকটা জখম হওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে তাকে। তবুও কষ্ট করে উঠে বসে সে। বাবার দিকে এবার পূর্ণ দৃষ্টি মেলে বলে ওঠে, মাম্মি কোথায়? মাম্মিকে দেখছি না যে। আশরাফ চৌধুরীর মুখশ্রী আবারও মেঘে ঢেকে যায়। আনাইশার জ্ঞান ফিরলেও ওর মায়ের এখনো জ্ঞান ফেরার নাম নেই। বোঝাই যায় বেশ চিন্তায় আছেন তিনি। তবে এ মুহূর্তে মেয়ের কথা ভেবে তিনি সত্য গোপন করে বলেন, তোর মায়ের একটু কাজ আছে তো, জন্য আসতে পারেনি। কাজ শেষ হলে ঠিক চলে আসবে। বাবার কথাই সত্য হিসেবে ধরে নেয় আনাইশা। তবে সে আরও কিছু জিজ্ঞেসের পূর্বেই তারা দেখিয়ে তড়িঘড়ি করে চলে যান আশরাফ চৌধুরী। বেশ কয়েকদিন পর হাসপাতাল থেকে আনাইশাকে রিলিজ দেওয়া হয়েছে অনেক আগেই। লাবিবা রহমান বেঁচে নেই আর। আশরাফ চৌধুরীও কদিনের ব্যবধানে অসুস্থতায় মুষড়ে পড়েছেন ভীষণ। তবে এ কদিনে একবারের জন্য দেখা মেলেনি মেহরাবের, আর না কোনো প্রশ্নের উত্তর পেয়েছে সে। বিষণ্ণ মন নিয়ে জানালার গ্রিল ধরে এতক্ষণ যাবৎ দাঁড়িয়েছিল আনাইশা। আচমকা কাঁধে কারো শীতল স্পর্শে ধরফরিয়ে ওঠে সে। ঘাড় ফিরিয়ে পেছন চাইতে দেখে মেহরাব করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। আনাইশা কোনো কথা না বলে পুনরায় ওই দূর অন্তরিক্ষের পানে এক ধ্যানে চেয়ে রয়। মেহরাব আনাইশার কাঁধে থুতনি ঠেকিয়ে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আজ মেঘেরাও বড্ড মন খারাপ করে রয়েছে। বিষণ্ণ সন্ধ্যায় মেঘাবৃত আকাশ, মেঘের গুরু গর্জন ও আকাশের বিদ্যুৎ ঝলকানির মধ্যে লজ্জায় লাল হয় অস্তয়মান সূর্যটা। বর্ষণমুখর সন্ধ্যার এ এক দুর্লভ রূপ। প্রকৃতির সন্ধ্যা যেন আজ আগেই হাজির হয়েছে। প্রকৃতি যেন অন্যান্য দিনের তুলনায় আজ বেশি নিস্তব্ধ, নিথর। শ্রাবণের বর্ষণমুখর দিবসনে এক সময় আধার ঘনীভূত হয়ে আসে। দুর্যোগপূর্ণ শ্রাবণ সন্ধ্যা, চারপাশ নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। প্রকৃতির কোল জুড়ে যেন আজ শুধুই বিষণ্ণতা। সর্বত্র যেন প্রিয়জন হারানোর আর্তনাদ। বেদনায় অন্তর্নীল বাদল বাতাসের দীর্ঘশ্বাসের মধ্যে যেন তার চোখের জল ঝরছে। এতক্ষণ চুপচাপ প্রকৃতির এ লীলা খেলা দেখছিল আনাইশা ও মেহরাব। আজ আনাইশার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেছে। বর্ষণের সাথে সাথে তার নেত্র হতে ঝরছে নোনা জল। মেহরাব এসবই দেখছে। এবার সে দূরাকাশের পানে দৃষ্টিপাত করে বলে, খোলা জানালায় মন পালায়, অন্ধকারে ফেরার হয়ে বর্ষণ মুখর সন্ধ্যায় কোথাও যদি চুপটি করে আকাশ, ফেলে রাখে বর্ষার ফুল, অন্ধকারেও চিনতে এবং শুকতে হবে না ফুল। মেহরাবের বলা ছড়া শুনে অবাক হয়ে মেহরাবের দিকে তাকায় আনাইশা। তা দেখে মুচকি হাসে মেহরাব। আপনি ছড়াও কাটতে পারেন? সবই পারি আমি। কি চাও তুমি? আনাইশা করুণ চোখে তাকায় মেহরাবের দিকে। চোখে অশ্রু টলমল করছে তার। মেহরাব আনাইশার দিকে তাকাতে পারে না আর। নিজের ভেতরে কেমন অপরাধ বোধ কাজ করছে। আনাইশা মলিন হাসে। আচমকা সে প্রশ্ন করে ওঠে, ওরা কেনই বা আমাদের মারতে চাচ্ছিল, আর আমাদের এত বড় ক্ষতি কেন করলো ওরা? আজ তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। সব বলবো আমি তোমায়। তবে আমি এখন যা বলবো তা তোমাকে শুনতে হবে। কি বলুন? চোখ বন্ধ করো, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। চোখ খুলবেন একদমই। মেহরাবের কথা মতো আনাইশা চোখ বন্ধ করলেই মেহরাব আনাইশাকে কোলে তুলে নেয়। আনাইশা চোখ খুলতে নিয়েও পারে না। কিছুক্ষণ পর অনুভূত হয় সে যেন হাওয়ায় ভাসছে। একটু পর চোখ মেলতেই নিজেকে এক ভিন্ন জগতে আবিষ্কার করতে পেরে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় আনাইশা। মেহরাব আনাইশার অবস্থা দেখে হেসে ফেলে। আনাইশা বলে, এটা কোথায়? আমি এখানে এলাম কিভাবে এত অল্প সময়ের মাঝে? তোমার বাবা হয়তো বলেছিলেন আমি কোনো সাধারণ মানুষ নই। আমি আসলে একজন জিন, আর এটা জিনদের রাজ্য। আনাইশা অবাক হওয়ার সাথে সাথে ভয়ও পায় বেশ। ভয়ে মেহরাব হতে কয়েক হাত দূরে চলে গেল আনাইশা। ভয় পেও না আনাইশা, আমি এতদিন যেমন তোমায় আগলে রেখেছি ঠিক তেমনি এখনো আগলে রাখবো। তোমার যাতে আর কখনো কোনো ক্ষতি না হয় সেজন্য তোমার বাবার অনুমতি নিয়ে চিরদিনের জন্য এইখানে আমার সাথে নিয়ে এসেছি। তুমি আর বাবা এখন থেকে আমার সাথে এখানেই থাকবে। এতে আনাইশার ভয় কিছুটা কম হলেও তবুও একটা ভয় থেকেই যায়।
আনাইশার ভয় দূর করার জন্য মেহরাব বলে। চলো তোমাকে পুরো রাজ্য ঘুরিয়ে নিয়ে আসি। মেহরাবের কথা মতো আনাইশা মেহরাবের সাথে চলতে শুরু করে। পুরো রাজ্যটা বেশ মায়াময়। আনাইশা নিজের দিকে খেয়াল করলে দেখতে পায় সে একটা গোল্ডেন রঙের গাউন পরা, যা অসাধারণ কারুকার্যে সজ্জিত। মেহরাবের দিকে নজর পড়তেই দেখে মেহরাবও গোল্ডেন রঙের পাঞ্জাবি পরিহিত, যাতে তাকে মানিয়েছে বেশ। এসব দেখতে দেখতে ওরা একটা লেকের ধারে চলে আসে। এই লেকটা সাধারণত কোনো লেকের মতো নয়। এখানে এসে মেহরাব থেমে যায়। আনাইশার উদ্দেশ্যে সে বলে ওঠে, আনাইশা, আমরা এখানে বসি। মেহরাবের কথায় সম্মত হয় আনাইশা, তবে সে প্রশ্ন করে বসে, কিন্তু আমি এই পোশাকে কেন? মেহরাব আলতো হেসে জবাব দেয়, এখানে আসার সাথে সাথেই চেঞ্জ করে দিলাম আমি। এটা জিনদের রাজ্য, এখানে চোখের পলকে যা খুশি করা যায়। আনাইশা কোনো কথা না বলে চুপচাপ মেহরাবের পাশে বসে পড়ে। এরপর গম্ভীর সুরে বলে, আমি কিন্তু এখন আমার প্রশ্নের কোনো উত্তর পাইনি মেহরাব। মেহরাব একটা লম্বা শ্বাস টেনে সব বলতে শুরু করে। তোমাদের ফ্যামিলির সাথে মাইশাদের ফ্যামিলির একটা পূর্ব শত্রুতা ছিল। তোমার দাদু এবং মাইশার দাদু ছিল দুই ভাই, তবে তাদের মাঝে জায়গা জমি নিয়ে বিবাদ ছিল। একদিন এই নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মাইশার দাদু হার্ট অ্যাটাক করে মারা যায়। ওদের ধারণা তোমার দাদুর কারণেই মাইশার দাদু মারা গিয়েছে। সেই থেকেই শত্রুতার সূত্রপাত। মাইশার বাবা এটা সইতে না পেরে সুইসাইড করে বসে। মাইশার মা তখন প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। তুমি আর মাইশা তখন ভীষণ ছোট। মাইশারা চলে যায় অন্যত্র, তাদের দেখা পায় না আর কেউ। সবাই ভাবে তারাও হয়তো মারা গেছে, কিন্তু তারা মনে মনে ঘৃণ্য এক ষড়যন্ত্রের আশ্রয় নেয়। আদতে তোমার দাদুর কোনো দোষ ছিল না, দোষটা মাইশার দাদুরই ছিল, কারণ জমিটা ছিল তোমার দাদুর। মাইশা বড় হওয়ার সাথে সাথে সেও সব জানতে পারে, যে কারণে তোমার সাথে বেস্ট ফ্রেন্ড হওয়ার নাটক করে, তোমাকে সহ তোমার পুরো পরিবারকে মেরে ফেলার ঘৃণ্য পরিকল্পনা করে। আর তোমাদের মারার জন্য বলি হয় নয়না, মিলি ছাড়াও আরও অনেকে। এতটুকু বলে মেহরাব থামতেই আনাইশা চট করে প্রশ্ন জুড়ে দেয়, আর নিশিতা, মিলি, নয়না আপু ওদেরই বা কেন মারলো? কালো তো আমার নাম ধরে ডাকলো নিশিতা। তবে নিশিতা হচ্ছে মাইশার চাচাতো বোন। ওরা এবং মাইশার মা মিলেই এই ষড়যন্ত্র করেছিল। আমি সব সময় মতো না গেলে হয়তো তোমাকেও মিলি আর নয়নার মতো হারিয়ে ফেলতাম। মেহরাবের কথায় চমকে ওঠে আনাইশা। সে পুনরায় বলে ওঠে, আপনি কিভাবে বাঁচালেন আমায়? মেহরাব বাঁকা হেসে বলে, আমার বউয়ের বিপদ আর তাকে বাঁচাবো না আমি? কিন্তু সেই দিনের ওই অবয়বটা তো আপনিই ছিলেন। আমার মুখ বেঁধে দেওয়ার চিৎকারও করতে পারিনি আমি। এবার বলুন তো আপনার অমন আচরণের কারণ। মেহরাব কিছুটা সময় নিয়ে বলে, ইচ্ছে করেই করেছিলাম, কেননা তুমি চিৎকার করলে ওরা বুঝে যেত, তখন তোমারই বিপদ হতো। উপায় না পেয়ে তাই বাধ্য হয়েছিলাম। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সব শুনে আনাইশা পুনরায় বলে, তবে মাইশা সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও এতগুলো মানুষকে কি করে খুন করলো? মাইশার দাদু ছিল খুবই খারাপ লোক। সে আড়ালে খারাপ জিন পুষত, শুধুমাত্র তোমাদের ক্ষতির জন্য। কালের পরিক্রমায় সেই জিনগুলোই হয় মাইশার সহচারী, আর ওর হুকুম পালন করেই সবাইকে মারে। নয়না আর মিলি ওর পথের কাঁটা। ওদের জন্যই তোমার কোনো ক্ষতি করতে পারছিল না মাইশা, তাই ওদেরকে সরিয়ে দেয় মাইশা। তোমাকে মারতে পারলেই ওদের প্রতিশোধ নেওয়া পূর্ণ হতো, কেননা তখন তুমি না থাকায় তোমাদের বংশ বিলুপ্ত হয়ে যেত। আর ওই রাতে ওই জিনগুলো তোমার পরিচিত মানুষের স্বরে তোমায় ডাকছিল, যাতে তুমি জানালার কাছে গেলেই তোমায় মেরে ফেলতে পারে। আর সেই দিন গলায় যে দাগটা ছিল ওইটা ওই জিনের কাজ ছিল। আমি তোমায় বাঁচিয়েছি, প্রতি মুহূর্তে তোমার আর তোমার পরিবারের খেয়াল রেখেছি। আমি না থাকলে হয়তো ওই দিন তোমায় বাঁচাতেই পারতাম না। আনাইশা অনুতপ্ত হয় মেহরাবকে ভুল বোঝার জন্য, তবে সে এবার বলে, তবে আপনি এত কিছু কিভাবে জানলেন? তোমার দাদুরও জিনদের সাথে কানেকশন ছিল, তবে সেগুলো ভালো জিন ছিল। দাদু বিচক্ষণ ছিলেন বিধায় আগে থেকে আন্দাজ করতে পেরে আমায় দায়িত্ব দিয়েছিলেন তোমার আর তোমার পরিবারের খেয়াল রাখার জন্য। মেহরাব আনাইশা দুজনে দীর্ঘশ্বাস ছাড়ে। কিছু সময় নীরবতার পর পুনরায় আনাইশা বলে, আর আপনি মাইশাদের কি করলেন? মেহরাব চোখ বন্ধ করে বলে ওঠে,
মাইশা আর ওর মাকে আমি টুকরো টুকরো করেছি। ওদের কারণেই তুমি তোমার মাকে হারিয়েছো। আনাইশা পুনরায় দীর্ঘশ্বাস ফেলে বলে। আচ্ছা, আমার সব প্রশ্নের উত্তর তো পেলাম, তবে সেই দিনের ওই অবয়বটা কে ছিল যে আমায় ভালোবাসি বলেছিল? আচমকা আনাইশার এহেন প্রশ্নে থতমত খেয়ে যায় মেহরাব। তবুও লাজক ভঙ্গিতে বলে ওঠে, মানে ওইটা আমিই ছিলাম। ওই দিন আমি আমার মনের কথা তোমায় বলেই দিতাম, কিন্তু তুমি তো ভয়েই জ্ঞান হারালে। মেহরাবের কথায় আলতো হেসে আনাইশা বলে, কবে থেকে ভালোবাসেন আমায়? প্রথম দিকে তোমার খেয়ালই রাখতাম, তবে তোমার প্রেমে পড়েছিলাম খুব সম্ভবত যখন তুমি 16 বছরে এক কিশোরী কন্যা ছিলে। এখন এমনই শ্রাবণের এক বর্ষণমুখর সন্ধ্যায় তুমি বৃষ্টিতে ভিজছিলে। তোমার ওই ভেজা চুল, মুখে মিষ্টি হাসি আমার ভালো লেগেছিল, আর সেদিন থেকেই হয়তো ভালোবেসে ফেলেছিলাম তোমায়। আচ্ছা আনাইশা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমায় ভালোবাসো? মেহরাবের এ প্রশ্নের কোনো জবাব দিতে পারে না আনাইশা। লজ্জামাখা এক হাসি দিয়ে মেহরাবের কাঁধে মাথা রেখে আকাশের চাঁদ দেখে। মেহরাবও মুচকি হেসে এক হাতে আনাইশার কোমর জড়িয়ে ধরে। প্রথম কোনো পুরুষালী হাতের স্পর্শে ঈষৎ কেঁপে ওঠে আনাইশা। মেহরাবের পানে চাইতেই দেখে সে এক ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে আনাইশার পানে, যেন তার চাহনির মাঝে কত শত বছরের তৃষ্ণা লুকিয়ে রয়েছে। এভাবেই কষ্টের পর সুখের হাতছানি ঘটে তাদের জীবনে। হয়তো শুরুটা ভয় আতঙ্ক দিয়েই হয়েছিল, তবে শেষটা হয় তাদের জীবনের ভালোবাসার গল্পের মধ্য দিয়ে। হয়তো এমন করেই পুনরায় কারো জীবনের সূচনার মাধ্যম হতে চলেছে এক বর্ষণ মুখর সন্ধ্যায়।